আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইওর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের সরলরেখার দ্বিতীয় পর্বে। আজকে আমরা যেই টপিকগুলো বাকি ছিল সেগুলো আমরা শেষ করব এবং তোমাদেরকে এই ধারণাটাও দিয়ে দিব যে এইখান থেকে কীরকম সৃজনশীল আমাদের পরীক্ষাগুলোতে আসে। তো যেহেতু আমরা খুব কম সময়ে শেষ করার চেষ্টা করছি আমাদের ওয়ান শট ক্লাস, তো আমরা কিন্তু চেষ্টা করব যে যা যা তোমার ইনফরমেশন এইখান থেকে জানা দরকার একদম সেগুলো সব সুন্দর করে জানিয়ে নিব, কিছু বেসিক অঙ্ক দেখাই দিব এবং এরপরে কিন্তু আমরা তোমাকে সাথে সাথে সিকিউগুলো কীরকম হতে পারে সেই আইডিয়াটাও সাথে দিয়ে দিব এবং তোমাকে আরও কিছু কাজ দিয়ে দিব যে এই অঙ্কগুলো তুমি করো, এই সিকিউগুলো তুমি প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমার চমৎকারভাবে পুরো জিনিসটুকুই শেষ হয়ে যাবে। এবার খেয়াল করো, আমরা গতদিন যেখানে রাখছিলাম তারপর থেকে আমরা শুরু করব ঢালের ব্যাপারটা থেকে, যে সরলরেখার ঢাল নির্ণয়। এই ঢালটা তোমার পরীক্ষাতে এমসিকিউতে আসবে, অথবা তুমি যখন পরীক্ষায় সিকিউ অ্যান্সার করবা, সৃজনশীল অ্যান্সার করবা, তো সেই সিকিউর মধ্যে তোমার মাঝে মাঝে এরকম ঢালটা বের করে নেওয়ার দরকার হবে। তো তখন যেন তুমি না আটকায় যাও, এই জন্য শুরুতেই সবগুলো বেসিক আমি দেখাই দিচ্ছি, খুব ভালো করে দেখো এবং অবশ্যই খাতায় লিখেও রাখবা। কি বলছে খেয়াল করো, যে আমরা প্রথমে দেখি একটা কেস ঢাল নির্ণয়ের ক্ষেত্রে, যে যদি কখন দুইটা বিন্দু দেওয়া থাকে, তোমার কাছে বলছে দুইটা বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু হচ্ছে x1 একটা y1 আর একটা বিন্দু হচ্ছে x2, y2, তো দুইটা বিন্দু দেওয়া। তো এই দুইটা বিন্দু দিয়ে যেই সরল রেখাটা গমন করে, তো সেই রেখাটা ঢাল নির্ণয় করো। তো এরকম যদি বিন্দু দেওয়া থাকে ঢাল কীভাবে নির্ণয় করবো, দেখো চমৎকারভাবে তুমি মনে রাখবা যে উপরে হবে y এর পার্থক্য আর নিচে হবে কি x এর পার্থক্য। উপরে ছিল কি y x1 y1, মানে দুইটা y কি ছিল y1 আর y2 ছিল। তো আমি দেখো কি করছি, y আর y2 এর পার্থক্য নিছি y1 মাইনাস y2, এবং নিচে কি করবো আমরা নিচে লিখবো হচ্ছে x1 মাইনাস x2। এবার খেয়াল করো, তুমি যদি এই কাজটা করো, একটা ব্যাপার তোমাকে খালি খেয়াল রাখতে হবে, তুমি কিন্তু এমনও করতে পারতা যে y2 মাইনাস y1, তাহলে নিচে কিন্তু তোমাকে অবশ্যই x2 মাইনাস x1 করা লাগতো। মানে জাস্ট প্যাটার্নটা ঠিক রাখতে হবে, তুমি y1 থেকে y2 বাদ দিলে x1 থেকে x2কে বাদ দিবা, এই প্যাটার্নটা ঠিক রাখতে হবে, নাহলে কিন্তু ভুল চলে আসবে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। বিন্দু দেওয়া থাকলে কী করবা, উপরে y এর পার্থক্য আর নিচে কি x এর পার্থক্য, তার মানে উপরে ডেল y আর নিচে কি ডেল x মানে কি x1 মাইনাস x2 এরকম। তো ঠিক আছে, আমরা যখন অঙ্ক করবো তখন এর মধ্যে একটা উদাহরণ দেখে ফেলবো। এবার মনে করো মাঝে মাঝে আমাদের সরল রেখা দেওয়া থাকে, ওই সরল রেখার ঢাল তোমার নির্ণয় করার প্রয়োজন হইতে পারে। মনে করো একটা সরল রেখা দেওয়া আছে কি, যে x প্লাস by প্লাস c, আদর্শ সরল রেখা একটা সমীকরণ, বা আমরা বলতে পারি যে সরল রেখার আদর্শ সমীকরণ। তো এই সমীকরণ যদি তোমার এরকম লেখা থাকে, তখন তুমি ঢাল কীভাবে বের করবা, শর্টকাটে দ্রুত বের করার জন্য তুমি করতে পারো কি, যে ঢাল m = মাইনাস x এর সহগ বাই y এর সহগ। তুমি দেখবা এই x এর আগে সহগ কত আছে, 2 থাকলে 2 বসাই দিবা, y এর আগে কত সহগ আছে সেটা বসাই দিবা, তার মানে m = মাইনাস x এর সহগ বাই y এর সহগ। মাঝে মাঝে আমাদের পুরো অঙ্ক বড় করতে হচ্ছে, সাইডে সামান্য করে এই ঢালটা বের করে নেওয়ার দরকার হয়, তখন আমরা ছোটকে বের করে নিব। আশা করি জিনিসটা ক্লিয়ার। একটা উদাহরণ চলনের সাথে দেখে ফেলি, এটার উদাহরণ কীরকম হইতে পারে। মনে করো তোমাকে বললো একটা সরলরেখা আছে 3x প্লাস 4y প্লাস 5 = 0, বললো এটা ঢাল কত হয় বের করো। তখন তোমার আর বড় করে করার দরকার নেই, যদি নর্মালি করতে যাই তা কীরকম আসতো খেয়াল করো। আমরা আরও একটা সরলরেখার সমীকরণ জানি, সেটা হচ্ছে y = mx প্লাস c, যেখানে এই x এর আগে যে সহগটা সেটা থাকতো আমাদের m। তাহলে এইভাবে তোমাকে প্রকাশ করতে হবে। তাহলে 4y তুমি যদি লেখো, তাহলে 4y = কী হবে, দেখো এখানকার যে 5টা ওই পাশে গেলে মাইনাস হবে, তাহলে -5, ওকে। আর এখানে যে 3xটা সেটাও কি ওই পাশে গিয়ে কী হবে, -3x। আচ্ছা ঠিক আছে, লিখলাম আমি -3x। এবার খেয়াল করো ওয়াইটা কিন্তু সিঙ্গেল থাকতো, তাহলে আমরা y = কী করবো, এই 4 দিয়ে সবাইকে ভাগ করে দিব। তো 4 দিয়ে সবাইকে ভাগ করি, -3xটাকে আমরা আগে না লিখি, সমস্যা নাই, -3/4x থাকলো। আর এইটাকেও -4 দিয়ে ভাগ করতে হবে, তো সেটাও থাকলো, কোনো সমস্যা নেই। এবার খেয়াল করো, তুলনা করো, এটা হচ্ছে y, এটা হচ্ছে আমাদের m, আর x তো এখানে আসেই, আর প্লাস c। দেখো x এর আগে আছে m, তাহলে এটাই হচ্ছে আমাদের সেই m এর মান। তাহলে এখান থেকে লিখতে পারবো আমার ঢাল কত হবে, -3/4। যদি কখনো খ নম্বরে আসে বা ক নম্বরে অঙ্ক আসে ঢাল বের করো, তখন তুমি এভাবে অবশ্যই করে দেখাবা, হ্যাঁ, ডিরেক্ট অ্যান্সার লিখবে না, তো আসবে না তো সহজ প্রশ্ন, কত আর একটু কঠিন দিতে পারে কত। তারপর তুমি শিখে রাখলাম মেন নিয়মটা। আর পরীক্ষায় তুমি ধূপধাপ বের করবা কীভাবে, যখন তোমার প্রয়োজন হবে লিখবো ঢাল = কি লিখবো, মাইনাস দিয়ে নেবে x এর সহগ কত 3, ওকে, y এর সহগ কত 4। দেখো এই চলে আসছে আমাদের ঢালটা। তো এভাবে তোমাকে একটু জাস্ট মনে রাখতে হবে। আচ্ছা গেল, এটা আমরা বুঝলাম ঢালের ব্যাপারটা, বিন্দু দেওয়া থাকলে কী করবো, এবং সরল রেখা দেওয়া থাকলে আমরা কীভাবে ঢালটা বের করব, মেন নিয়মও দেখছি এবং একটা শর্টকাটে কীভাবে করতে হয় সেটাও আমরা খেয়াল করছি। এখানে আরও একটা ব্যাপার তোমার জানার আছে ঢালের মধ্য থেকে, সেই ব্যাপারটা আমি একটু জেনে নিই। আমাদের মাঝে মাঝে এখান থেকে
ক নম্বরে প্রশ্ন আসে বা এমসিকিউতে তো প্রায় আসতে দেখা যায়, তোমাকে বলতে পারে যে একটা সরলরেখা দিল, হ্যাঁ, বা সরলরেখার মধ্যে একটা বিন্দু না, মনে করো একাধিক বিন্দু আছে, হ্যাঁ, 3টা বিন্দু আছে, অথবা তোমাকে বলে দেয় নাই যে একটা সরলরেখা, তোমাকে জাস্ট 3টা বিন্দু দিছে, হ্যাঁ, মনে করো একটা বিন্দু বলে দিচ্ছে, আমি বললাম এরকম যে 2,3, একটা বললো হচ্ছে 4,k, আর একটা বললো হচ্ছে মনে করো যে 5, মনে করো যে কত 3 ধরলাম আর কি, হ্যাঁ। দেখো একটা বিন্দু তোমাকে বলে দিছে যে এই হচ্ছে 3টা বিন্দু এ বি সি বিন্দু, তোমাকে বললো এই যে এ বি সি 3টা বিন্দু। এবার আমাকে প্রশ্ন জিজ্ঞেস করে মাঝে মাঝে যে একটা অঙ্ক করে ফেলছি আমরা সাথে সাথে, 2 নম্বর অঙ্ক, তো কে এর মান কত হলে, মাঝে মাঝে এই অঙ্কগুলো পরীক্ষায় আসে, এমসিকিউতে আসে বা কতে আসতে পারে, জিজ্ঞেস করতে পারে যে কে এর মান কত হলে, কে এর মান কত হলে এই যে 3টা বিন্দু আছে, তাহলে কে এর মান কত হলে বিন্দুত্রয়, কে এর মান কত হলে বিন্দুত্রয় সমরেখ হবে, বা সমরেখ মানে কি একই রেখায় হবে, সমরেখ হবে। তো এরকম আমাদের প্রশ্ন মাঝে মাঝে আসে পরীক্ষায়। তো একটা জিনিস তোমাদেরকে বলছিলাম, সমরেখ ত্রিভুজের ওইখান থেকে যখন এরকম সমরেখ চাবে আমরা কি করব, এই 3টা বিন্দু দিয়ে আমরা ত্রিভুজের মধ্যে নির্ণায়কটা বানাবো, ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব, বের করে শূন্য ধরবো, কারণ সমরেখ হলে ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয়। তো সেটা না করে তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এই যে 3টা বিন্দুর ঢাল, এ বি এর ঢাল, বি সি এর ঢাল, সি এর ঢাল, এই ঢালগুলো হবে পরস্পর সমান। তাহলে তুমি মনে রাখবা সমরেখ হইলে ঢাল কি হবে, ওই বিন্দুগুলো যে ঢাল, তাহলে কি এই যে যতগুলো তুমি 3টার যে ঢাল পাবা, তাহলে কী হবে, ঢালগুলো সমান হবে, এই কথাটা মনে রাখবা। সমরেখ হলে কী হবে, ঢালগুলো সমান হবে, অবশ্যই সমান হবে, পরস্পর ঢালগুলো সমান হবে। তাহলে এখানে কে এর মান কীভাবে তুমি বের করতে পারো, আগে তুমি এ আর বি বিন্দুর ঢালটা বের করো। দেখো তো ঢাল বের করলে কীভাবে লিখবো আমরা, আসো এ বি এর ঢাল বের করি আমি, তাহলে হ্যাঁ এভাবে লিখি যে এম এ বি, এ বি এর ঢালটা আমরা তো বললাম ঢালগুলো সমান হবে, তার মানে কি এ বি এর ঢাল যদি যা হবে এ আর সি এর ঢালও কি তাই হবে না, তাহলে আমি লিখে আসো এ আর সি এর ঢাল, লিখলাম এম এ সি, তাহলে এ বি এর ঢাল যা হবে এ সি এর ঢালও তাই হবে, ঢাল বের করে আসো। তো এই বিন্দু থেকে ঢাল কীভাবে বের করতে হয়, এভাবে বের করবো আমরা। কি বলছিলাম, উপরে ওয়াইয়ের পার্থক্য, তাহলে 3 থেকে কে বাদ দিলা, তাহলে কি আসবে 3 - কে, আর নিচে কি আসবে 2 - 4, তাহলে হয়ে গেল আমাদের এখানকার ঢাল। সেমভাবে এখানে বের করে আসো এ থেকে সি, তাহলে 2 থেকে 5 বাদ দিলা, সরি উপরে আসবে ওয়াই, তাহলে 3 থেকে 3 বাদ দিলা, তাহলে 0, আর নিচে কি আসবে 2 থেকে 5 বাদ দিলা, তাহলে 2 থেকে 5 বাদ দিলে 3 আসবে। হিসাব করে দেখো তোমার কে এর যে কোনো একটা ভ্যালু চলে আসবে, এই 3 - 3 করলে 0 হয়, আর এর গুণ করলে 0 হয়ে যাবে, এইটুকু আমরা গুণ করে আসো। তো অর্থটা এরকম যে 2 - 5 আর কত আছে আমাদের 3 - কে ইকুয়াল টু কত 0, তাই না, আর এটা 0 গুণ করলে আলটিমেটলি 0 হয়ে যাবে। এখন তুমি মানগুলো বসায় দাও, দেখো গুণ করলে কত আসে 3 × 6 - 2k -15 + 5k ইকুয়াল টু 0। হিসাব করে দেখো এই যে 5k আর -2k মানে কত, বেসিক্যালি 3k, আর এই যে 15 আর হচ্ছে এই 15 আর 6, তাহলে -9, ওই পাশে গেলে কি শুধু 9, তাহলে কে এর ভ্যালু কত দাঁড়াইলো 3। তুমি বলবা কে এর মান যদি 3 হয় তাহলে এই যে 3টা বিন্দু এ বি সি 3টা বিন্দুটা কী হবে, সমরেখ হবে। হ্যাঁ, তো পরীক্ষায় মাঝে মাঝে এরকম প্রশ্ন আসতে পারে, বা তোমার এরকমও হইতে পারে, এখানে তো আমি সরাসরি অঙ্ক দিলাম, মাঝে মাঝে এরকম থাকে, এটা বলে মনে করো এ, এটা বলে a+1, এরকম অনেক কিছু বলে যে এটা প্রমাণ করো, তো সেমভাবে করবো, এবার লাইন চলে আসবে, প্রমাণ হয়ে যাবে। এরকম অঙ্ক আমি দাগিয়ে দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এইটুকু আমরা বুঝতে পারলাম যে যদি এরকম আমাদের ঢালের ব্যাপারটা চাই কীভাবে আমরা সলভ করব। এখন এই পার্টের মধ্যে সবচেয়ে ভালো করে জানতে হবে ঢালের পাশাপাশি সরলরেখার বিভিন্ন সমীকরণ, এক্স অক্ষের সমীকরণ, ওয়াই অক্ষের সমীকরণ, বা সরলরেখার কী কী সমীকরণ হতে পারে, কোনটা বললে আমরা কী কী মনে রাখবো, লম্বরেখার সমীকরণ, সমান্তর রেখার সমীকরণ, এই পার্টগুলো আমাদের পরীক্ষায় অনেক বেশি ব্যবহার করতে হয় সৃজনশীলের মধ্যে। এই পার্টগুলো ভালো করে জানা থাকলে বৃত্তর মধ্যেও তোমার অনেক বেশি হেল্প হবে। তো আসো আমরা এখন শুরু করি সরলরেখার সমীকরণ। একবারে শুরু করি আমরা এক্স অক্ষের সমীকরণ। ধরলাম তোমার কাছে একটা সমীকরণ অক্ষ ব্যবস্থা আছে, এটা তোমার সেই এক্স অক্ষ, এটা তোমার এক্স অক্ষ। তাহলে এই এক্স অক্ষের সমীকরণ কি হবে, আমরা জানি এক্স অক্ষে ওয়াইয়ের ভ্যালু 0 হয়, তার মানে এটাই এক্স অক্ষের সমীকরণ। একইভাবে তুমি যদি চাইতো ওয়াই অক্ষের সমীকরণ কত হবে, এই যে ওয়াই অক্ষ, তোমাকে বলতো এই ওয়াই অক্ষের সমীকরণ কত হবে, তাহলে তুমি কি বলতো, আমরা জানি ওয়াই অক্ষে কে 0, এক্স 0, তাহলে এটাই হয়তো কি আমাদের ওয়াই অক্ষের সমীকরণ। তো তুমি নিচে লিখেও রাখো যে সুতরাং এক্স অক্ষের সমীকরণ পাইছি আমরা, যদি আমাকে বলতো যে ওয়াই অক্ষের সমীকরণটাও লিখো, তখন তুমি খাতায় লিখে রাখো যে হ্যাঁ আমাদের ওয়াই অক্ষের সমীকরণ কত হইতো, যে এক্স ইকুয়াল টু 0, এরকম জাস্ট ওয়াই অক্ষে এক্স 0 হয়। আরেকটা দেখো বলছে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে আমাকে বলছে এই যে এক্স অক্ষটা ছিল, এবার এক্স অক্ষ না, এবার এক্স অক্ষ একটা সমান্তর রেখা, বলছে এইটার সমীকরণ কত হবে, এইটার এই রেখাটার সমীকরণ কত হবে। তখন তুমি মনে রাখবে এক্স অক্ষের সমান্তরাল যখনই হবে, এক্স অক্ষ হলে কি হইতো ওয়াই ইকুয়াল টু 0, এবার ওয়াই ইকুয়াল টু 0 হবে না, যেগুলো একটা ভ্যালু থাকবে, ধরলাম ওই ভ্যালুটা কি
এই যে দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব ডিস্টেন্স, এটা হচ্ছে সেই ভ্যালুটা। ধরলাম এখানে দূরত্ব হচ্ছে বি, তাহলে যদি এখানে দূরত্ব থাকতো 5, তাহলে বসাতাম y = 5, শেষ। তার মানে যখন সমান্তরাল বলবে তুমি কী করবা, y = লিখবা, তবে 0 না দিয়ে যে কোনো একটা ধ্রুবক বসবে। সেই ধ্রুবকটা কত, ওই এক্স অক্ষ থেকে ওই রেখাটা কত দূরে আছে, দেখো পজিটিভ দিকে আসে তাহলে +5 দিতাম, নিচে থাকতো তাহলে কি দিতাম -5 দিতাম, এরকম জিনিস। তোমাকে যদি বলতাম আমি এরকম যদি এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা যা এক্স অক্ষ থেকে 5 একক নিচে, তোমাকে বললাম কি এটা হচ্ছে 5 একক নিচে, তাহলে আমরা লিখতাম এরকম যে y = -5, এটা হচ্ছে সমীকরণ। কেন, কারণ খেয়াল করো নিচে আসে যেহেতু এই জন্য -5 দিতাম আমরা। বুঝতে পারলাম একদম ক্লিয়ার। সেমভাবে এটার মধ্যে আমরা বুঝতে পারলাম y অক্ষের সমীকরণ, y অক্ষের সমান্তরাল বলতে পারে পরীক্ষায় যে y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ কী হবে, তখন লিখবো আমরা x = আর 0 না, x = মনে করো যে কোনো একটা ভ্যালু x = a, তাহলে এই হচ্ছে আমাদের সেই রেখাটা ছিল। এবার আমি এগুলো মুছে দিই, কারণ এগুলো তো আমি এঁকে ফেলছি। ওকে, এবার আমরা আসো আর কি হচ্ছে কোনটা, যে হচ্ছে যদি আমাদের পরীক্ষায় বলতো কি, পরীক্ষা যদি বলতো যে y অক্ষ আছে আর y অক্ষের সমান্তরাল, ধরুন এই যে y অক্ষের সমান্তরাল একটা রেখা, y অক্ষের সমান্তরাল একটা রেখা, হ্যাঁ, তো y অক্ষের সমান্তরাল রেখা যদি আমাদের চাই এরকম, তখন সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি, তো y অক্ষের সমান্তরাল রেখা, তাহলে আমরা দেখবো y = কি লিখবো, বুঝছি যে y = সামথিং হবে। এবার তো আর সরি x = সামথিং হবে, কারণ এখানে তো x দিয়ে হইতো, x = সামথিং, সামথিং ভ্যালুটা কত, এই যে এইটুকু হচ্ছে সেই সামথিং ভ্যালুটা, ধরলাম 3, তাহলে x = 3 লিখবো। বা যদি মান আমি ধরে নিই a, তাহলে ডিস্টেন্সকে লিখবো কি a, তার মানে এইটুকু ডিস্টেন্সকে ধরছি আমি a। তাহলে x অক্ষের সমীকরণ, y অক্ষের সমীকরণ আমরা বুঝতে পারলাম কী হবে। এবার আমরা আদর্শ সমীকরণগুলো নিয়ে একটু আলোচনা করি, যেগুলো আমরা সবাই জানি অলরেডি, হ্যাঁ, তাহলে মুছে দিচ্ছি। তো খেয়াল করো এরপরে আমাদের আরও কী মনে রাখতে হবে, এই সরলরেখার সমীকরণগুলোর মধ্যে একটা পোর্শন গেল, তারপরে আমরা আরও সমীকরণ জানি আসলে, হ্যাঁ, যে সরলরেখার সমীকরণ এরকম হইতে পারে যে ax + by + c = 0, এখানকার এই x এর আগে যে সহগ থাকবে সেটা হচ্ছে a, আর y এর আগে যে সহগ থাকবে তার নাম হচ্ছে b, এবং c হচ্ছে একটা কনস্ট্যান্ট জিনিস। আমরা এরকম আরও সমীকরণ দেখছি যে y = mx + c, যদি কখনো আমরা কোনো রেখার আমরা কি জানি যে ঢালটা জানি, যে ওই সরলরেখাটার ঢাল কত এবং সেটা আমাদের y অক্ষে কত অংশে ছেদ করছে, মানে এটার জিনিসটার চেহারা দাঁড়াবে কীরকম, এরকম। ধরলাম এই হচ্ছে আমাদের x অক্ষ, y অক্ষ, আমি বললাম এই হচ্ছে আমার ব্যাপারটা, এখান থেকে শুরু হয়েছে এই রেখাটা। তাহলে এই যে এই সি ব্যাপারটা আশা করি তোমরা সবাই জানো, এই যে y অক্ষের ছেদাংশ কতটুকু উপর থেকে শুরু হয়েছে, ছেদ করছে কোথায়, সেই বিন্দুটা হচ্ছে আমাদের কি সি। তাহলে আমি এই রেখাটার সমীকরণ কি বলবো, আমার শুধু কি জানা থাকতে হবে, এরকম সমীকরণ বলতে হলে একটা ঢাল জানা থাকতে হবে, যে এই রেখাটার ঢাল কত। তুমি মনে রাখো, সমীকরণগুলো মনে রাখো। তো এগুলো ইউজ করে কীভাবে সৃজনশীল হয় সেটা দেখাবোই, আপাতত সবগুলো তোমাকে মনে রাখতে হবে, রিভিশন করে দিচ্ছি, ঠিক আছে। এটা একটা জিনিস গেল। আমাদের আরও জিনিস ছিল এই সরলরেখার সমীকরণের মধ্যে, যদি কখনো এরকম হইতো, হ্যাঁ, যে একটা ঢাল দেওয়া আছে, যে এম ঢাল বিশিষ্ট, যে এম ঢাল, এবং ওই রেখাটা কত অংশে ছেদ করছে সেটা বলে নাই, মনে করো তোমাকে অন্য জিনিস বলছে, যে ওই রেখাটা একটা বিন্দু দিয়ে যায় x1 y1 বিন্দুগামী, হ্যাঁ, আমাদেরকে এমন একটা রেখা করতে বলছে যে রেখাটা এম ঢাল বিশিষ্ট এবং ওইটা এত বিন্দুগামী, এত বিন্দুগামী, এত বিন্দুগামী। সেক্ষেত্রে আমরা কী করবো, সেক্ষেত্রে লিখবো আমরা জানি ঢাল m = এভাবে লিখবো, সমীকরণ লিখবো, যে আমরা জানি সমীকরণ এভাবে লিখবো y - y1 = m x - x1। সমীকরণগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, আর যখন আমরা অঙ্ক সলভ করতে যাব তখন তোমার কাছে কঠিন মনে হবে। সমীকরণগুলো খুবই সহজ, মনে রাখাটাও সহজ, কিন্তু মনে রাখতে হবে অবশ্যই, সিকিউ ভালো পারতে হইলে। তাই আমরা কি বললাম, যদি একটা ঢাল দেওয়া থাকে আর একটা বিন্দু দেওয়া থাকে, তোমাকে কিন্তু পরীক্ষায় বলবে না যে এই যে একটা ঢাল দিলাম, একটা বিন্দু দিলাম, সরলরেখার সমীকরণ লেখো। তুমি যখন অঙ্ক করতে নিবা তখন অঙ্ক করার সময় তুমি খেয়াল করবা যে আচ্ছা এই রেখাটার সমীকরণ দরকার আমার, তুমি দেখবা কী কী দেওয়া আছে এই রেখাটার সমীকরণ বের করার জন্য, দেখবো হয়তো বা ঢাল দেওয়া আছে বা একটা বিন্দু দেওয়া আছে বা ঢাল বের করা যাবে, ওরকম চিন্তা করে নিয়ে তোমাকে সরলরেখার সমীকরণটা বের করতে বলবে। তো পরীক্ষায় সরলরেখার সমীকরণ বের করাটা আসে, তোমাকে বলে দিবে না কী কী দেওয়া আছে, তোমাকে দেখতে হবে আচ্ছা এখানে এই ইনফরমেশন দেওয়া আছে, এটা বের করে নিই, তারপরে এভাবে আমি সমীকরণ বের করবো। অতটুকু চিন্তা মাথায় দিয়ে আসে তাহলেই শেষ, সরলরেখা সহজ, ঠিক আছে। আমরা কী বলতে আমরা লিখবো y - y1 = m x - x1। আচ্ছা গেল এই জিনিসটা, আমাদের একটা জিনিস গেল যে ঢাল আর হচ্ছে বিন্দুগামী। এবার খেয়াল করো যদি আমাদের এরকম থাকে, দুইটাই বিন্দু থাকে, আমাকে আর বলতে পারে এরকম যে দুইটাই বিন্দু দেওয়া আছে, যে এই হচ্ছে একটা সরলরেখা, এটা হচ্ছে আমাদের x1 y1 বিন্দু, আর এই সরলরেখার মধ্যে আরেকটা বিন্দু, সেটা হচ্ছে x2 y2 আরেকটা বিন্দু। তো আমাকে বলছে এই সরলরেখাটা বেসিক্যালি এই যে এই এ আর বি বিন্দুতে যায়, ধরলাম কি এ আর বি বিন্দুতে যায়, বলে একটা সরলরেখা দুইটা বিন্দু দেওয়া আছে, তোমাকে বুঝতে পারলাম যে কোথাও দুইটা বিন্দু দেওয়া আছে, তোমাকে বলছে একটা সরলরেখা এদিকে গেছে,
তা তুমি ওই সরলরেখার সমীকরণ খুব সহজে বের করে ফেলতে পারবে ডিরেক্ট ফর্মুলা দিয়ে, যদি দুইটা বিন্দু জানা থাকে, শেষ। এবার তাহলে সেক্ষেত্রে সমীকরণটা কী দাঁড়াইতো, আশা করি তোমাদের মনে আছে, এক্স মাইনাস এক্স ওয়ান, নিচে বসতো কি এক্স ওয়ান মাইনাস এক্স টু। ও পাশে কি লিখতাম আমরা, লিখতাম ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, নিচে লিখতাম কি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। জাস্ট এই সমীকরণটা তোমাকে একটু কষ্ট করে মনে রাখতে হবে। তার মানে দুইটা বিন্দু থাকলে কীভাবে হয়, একটা ঢাল একটা বিন্দু থাকলে কীভাবে হয়, বা যদি আমাদের এরকম ছেদাংশ দেওয়া থাকে, ওয়াই অক্ষের ছেদাংশ সি দেওয়া থাকে, তাহলে কীভাবে আমরা সমীকরণটা বের করি, সি ছিল আমাদের, তাহলে কীভাবে আমরা সমীকরণটা বের করবো, এই সবগুলো তোমাকে মনে রাখতে হবে। আরেকটা তোমাকে মনে রাখতে হবে ইম্পর্টেন্ট সমীকরণ যেটা পরীক্ষায় আসে, সেটা হচ্ছে যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের কর্তিত অংশ বা ছেদাংশ। দেখো এই যে একটা সরল রেখা চলে গেল, নাম দিলাম, মনে করো যে কি নাম দিব, দিলাম পিকিউ। দিলাম পিকিউ একটা সরল রেখা। এই সরল রেখাটা খেয়াল করো, এই সরল রেখাটা এক্স অক্ষকে একটা বিন্দুতে ছেদ করছে, আবার এই সরলরেখাটা ওয়াই অক্ষকেও একটা বিন্দু কিন্তু ছেদ করছে। তো যদি তোমার এই ছেদাংশটুকু জানা থাকে যে মূল বিন্দু থেকে কত দূরে ছেদ করলো এক্স অক্ষকে, এবং এটার নাম আমরা দিই এ, কতটুকু দূরে ছেদ করলো, এবং মূল বিন্দু থেকে ওয়াই অক্ষকে কত দূরে ছেদ করছে, ওই দূরত্বটাকে নাম দিয়ে হচ্ছে আমরা বি। তার মানে যদি তোমার এরকম ওয়াই অক্ষ এবং এক্স অক্ষের ছেদাংশগুলো এ এবং বি এর মানটা জানা থাকে, তুমি এক লাইনেই সমীকরণ লিখে ফেলতে পারবা। সেই সমীকরণ লিখতাম আমরা কীভাবে, মনে করে দেখো তোমরা, আশা করি সবার মনে আছে। এভাবে লিখতাম আমরা যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু কত, 1। এই হচ্ছে আমাদের সেই সমীকরণটা ছিল। তার মানে এক্স এর নিচে বসবে হচ্ছে এ এর মানটা, ওয়াই এর নিচে বসবে বি এর মানটা। তার মানে এক্স অক্ষের ছেদাংশটা এক্স এর নিচে বসবে, ওয়াই অক্ষের ছেদাংশটা ওয়াই এর নিচে বসবে, ইকুয়াল টু কত হবে 1। তার মানে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। ঠিক আছে, এখানে তুমি আরও একটি জিনিস মনে রাখতে পারো, এই যে আমরা এই রেখাটা যে ছেদ করলো, তাহলে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দ্বারা যে ছেদাংশটা, এটা দৈর্ঘ্য যদি তোমাকে বের করতে বলে, হ্যাঁ, এই দৈর্ঘ্যটা তোমাকে যদি বের করতে বলে, যে ছেদাংশের যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা বেসিক্যালি কত হবে জানো? তো দেখতেই পাচ্ছ, এর একটা সমকোণী ত্রিভুজ, ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার, তাহলে এই দৈর্ঘ্যটা হবে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার যোগ বি স্কোয়ার। এটা মনে রাখতে পারো, মাঝে মাঝে কাজে লাগে। আরেকটা জিনিস আমরা মনে রাখবো, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, একটা ত্রিভুজ গঠিত হয়েছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল মাঝে মাঝে পরীক্ষায় আসে। তাহলে মনে রাখবা ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো ভূমি, এই যে উচ্চতা, হ্যাঁ। তো ক্ষেত্রফল মাঝে মাঝে পরীক্ষা আসতে পারে, তখন সেক্ষেত্রে আমরা কী করবো, ক্ষেত্রফল লিখবো, ডেল লিখলাম আপাতত মনে করো। তো এখান থেকে এই তিনটা ইনফরমেশন একটু মনে রাখবা। এই দৈর্ঘ্যটা হবে কত, এই যে এই দৈর্ঘ্যটুকু হবে, এই দৈর্ঘ্যটুকু হবে হচ্ছে আমাদের কত, রুট ওভার এ স্কোয়ার যোগ বি স্কোয়ার। মাঝে মাঝে প্রয়োজন হতে পারে। কেন বললাম, কারণ মাঝে মাঝে এরকম বলে যে এই যে সরল রেখাটা বা এই যে ত্রিভুজটা ছিল আমাদের, এই ত্রিভুজের এই বাহুটা দ্বারা একটা বর্গক্ষেত্র চিন্তা করলে, যদি এই বাহুর মধ্যে একটা বর্গক্ষেত্র আঁকলে এরকম হবে না দেখতে, এরকম একটা বর্গক্ষেত্র হবে, তো তখন বলবে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তুমি যদি এই বাহুটা দৈর্ঘ্য বের করতে পারো, ক্ষেত্রফল বের করতে ইজি। তো এই জন্য জাস্ট শিখে রাখলাম আমরা, যেন আমরা করতে পারি। ঠিক আছে, তো হচ্ছে আমাদের একটা জিনিস গেল, আশা করি বুঝতে পারছো এই জিনিসটা যে আমরা কী বললাম। ঠিক আছে, তাহলে এইখান থেকে তোমাকে এই তিনটা ইনফরমেশন মনে রাখতে হবে। তোমাকে আরও একটা ইনফরমেশন মনে রাখতে হবে, সরলরেখার সমীকরণের মধ্যে এই এতগুলো সমীকরণের পর আর একটা লাস্ট সমীকরণ তোমাকে মনে রাখতে হবে। মাঝে মাঝে এমন হইতে পারে, হ্যাঁ, আমি এটার মধ্যেই দেখাই দিচ্ছি, তাহলে এটার মধ্যেই দেখাই দিচ্ছি, বা আমি আরেকটা করে দেখাই, সমস্যা নাই। দেখো সেম যে এরকম কখনো থাকে যে এবার এই যে রেখাটা গেল এক্স অক্ষ ওয়াই অক্ষকে ছেদ করছে, ভালো কথা। যদি তোমার এরকম ইনফরমেশন দেওয়া থাকে, এবার যে মূল বিন্দু থেকে ওই রেখার লম্ব টানলাম আমরা, মূল বিন্দু থেকে আমরা একটা লম্ব টানলাম, এবার এই লম্বের দৈর্ঘ্য হচ্ছে পি, এবং এই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ তৈরি করে। যদি তোমাকে এরকম বলে, তাহলে ওই রেখাটার সমীকরণ কী হবে? তো সমীকরণ কী হবে তখন লিখবো আমরা, এরকম লিখবো যে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে পি, ইকুয়াল হচ্ছে পি। তাহলে এক্স কজ আলফা যোগ ওয়াই সাইন আলফা ইকুয়াল হচ্ছে পি। তাহলে এই পি হচ্ছে সেই লম্ব দূরত্বটা, আলফা হচ্ছে সেই ধনাত্মক, আর এই যে এক্স তো বুঝতে পারলে, আলফা তো বুঝলাই, এক্স আর ওয়াই তো হচ্ছে জাস্ট আমাদের চলক। তার মানে এই হচ্ছে আমাদের আরও একটা সমীকরণ। তো এইটাকেও তোমাকে মনে রাখতে হবে, হ্যাঁ। এগুলো দিয়েও আমাদের মাঝে মাঝে পরীক্ষা প্রশ্ন হবে। তো কয়টা বললাম, 1 2 3 4, এদিকে হচ্ছে 5 6, এই 6টা টাইপের সমীকরণ তোমাকে একটু মোটামুটি মনে রাখতে হবে, তাহলে কাজটা অনেক বেশি ইজি। এখন চলো সাথে সাথে আমরা এখন আরও জিনিস দেখি, যে লম্ব এবং সমান্তর রেখা বললে কী করবো, লম্ব রেখার দূরত্ব বের করতে বললে কী করবো, সমান্তর রেখার দূরত্ব বের করতে বললে কী করবো, এই সবগুলো জিনিস আমরা আগে একসাথে দেখে নিই, তারপরে কিন্তু আমরা সবগুলো নিয়ে একসাথে কম্বাইন করে দেখবো যে কীভাবে পরীক্ষায় প্রশ্নগুলো আসে, ধরাই দিব, এবং তোমার কিছু বোর্ডও বলে দিব যেন তুমি বাসায় করতে পারো। তো ওকে ফাইন, এবার খাতার মধ্যে তোমরা লেখো যে সমান্তরাল এবং লম্ব রেখার সমীকরণ। তো সমান্তরাল লম্ব রেখার সমীকরণ আমাদের এখনই শিখে ফেলতে হবে, কারণ পরীক্ষায় কিন্তু সরাসরি আসবে, একদম ডিরেক্ট, প্রচুর এটা আসে। তো আমরা দেখি, এবং এমসিকিউর মধ্যে তো ভাই আরও বেশি বেশি আসে। খেয়াল করো, তো এবার আমরা দেখি হচ্ছে সমান্তরাল রেখার সমীকরণ। যদি কোনো দুইটা রেখা সমান্তরাল হয়, তো সমান্তরাল হলে কী করবো আমরা, সমান্তরাল রেখার সমীকরণ, সমান্তরাল রেখার সমীকরণ।
সমান্তরাল রেখা সমীকরণ। হ্যাঁ, তো মনে করো তোমাকে এরকম একটা প্রশ্ন দিয়েছে, একটা প্রশ্ন দিয়েই তোমাকে করে, ধরলাম একটা সমীকরণ দেওয়া আছে, একটা সরল রেখা দেওয়া আছে এবং সমীকরণটার সাথে লেখা বললো যে 3x + 4y + 5 = 0, এরকম সেটা বলা আছে। তোমাকে বললো এই রেখাটার একটা সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। বললো এই একটা সমান্তরাল রেখা, এটার সমীকরণ কি হবে নির্ণয় করো। তাহলে আমরা কীভাবে নির্ণয় করবো সমান্তরাল সরলরেখার সমীকরণ কীভাবে নির্ণয় করতে হয় তোমরা মনে রাখবা। যদি একটা সরলরেখার সমীকরণ হয় এরকম যে ax + by + c = 0, তাহলে যেটা করবা তুমি খালি দেখবা নতুন যে সমীকরণটা হবে, নতুন এর এত এর, তাহলে লিখে দিচ্ছি আমি এত এর, তাহলে এই রেখাটার সমান্তরাল কী হবে এত এর সমান্তরাল, যদি যেমন সমান্তরাল চাই তাহলে সেক্ষেত্রে কী হবে এত এর সমান্তরাল। এত এর সমান্তরাল রেখার সমীকরণটা হবে হচ্ছে এরকম যে ax + by, তার মানে এইটুকু একদম সেম থাকবে যা আছে তাই, শুধু সহগটা চেঞ্জ হবে, সি ছিল এটা হবে কি জাস্ট কে, জাস্ট নতুন একটা সহগ আসবে, এটাই হচ্ছে তোমার সরলরেখার সমীকরণ দাঁড়াবে। তাহলে বুঝতে পারলা যা যা ছিল সব সেম থাকবে, শুধু ধ্রুবকটা চেঞ্জ হবে। তাহলে এখানেও সেম হবে যে এই যে ধরলাম যে 3x + 4y আর এই 5-এর জায়গায় খালি বসবে কি কে = কত 0, তাহলে এই হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ, সমান্তরাল সরলরেখার সমীকরণ, অ্যান্সার শেষ। তবে কে এর মানটা তো বের করতে হবে, তো কে বের করার জন্য আরও কোনো ইনফরমেশন দেওয়া থাকবে বা এরকম বলা থাকতে পারে যে এত সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এই যে এত এর সমীকরণ এত এর সমান্তরাল, হ্যাঁ এত এর সমান্তরাল, ওকে প্রশ্নে বলে দিল এত এর সমান্তরাল এবং যা হচ্ছে 1,0 বিন্দুগামী, হ্যাঁ বললো 1,0 বিন্দুগামী। তাহলে এই যে আরেকটা ইনফরমেশন দেওয়া 1,0 বিন্দুগামী, এটা ইউজ করে আমরা কী করবো এখানে থেকে কে এর মানটা বের করতে পারবো। তুমি আগে লিখে নিবা যে এত এর সমান্তরাল সমীকরণ হবে এই যে এটার সমান্তরাল হবে এটার সমান্তরাল হবে এটা, এবং এখানে আমরা কি করব পরে মানগুলো বসাই দিব যে এত বিন্দুগামী হলে, তো আমি একটা অঙ্ক করে দেখাচ্ছি এত বিন্দুগামী হলে, হ্যাঁ এগুলো মাঝে মাঝে আমাদের ডিরেক্ট পরীক্ষায় চাইতে পারে ক নম্বরে, বা আমাদের অঙ্কের মাঝখানে বিশেষ করে কাজে লাগবে, অবশ্যই অঙ্কের মাঝখানে কাজে লাগে এগুলো। হ্যাঁ, তো এত বিন্দুগামী হলে তখন আমরা কী করবো বিন্দুটা বসাই দিব, তো এক্সের জায়গায় দিলাম 1 বসায়, তাই 4, ওয়ার জায়গায় দিলাম আমরা 0 বসায়, যোগ কে = 0, হিসাব করলে কত আসবে খেয়াল করো, এই যে 0 হয়ে গেছে, তাহলে কে = -3, তখন তুমি লিখবা সুতরাং সমীকরণটা কি দাঁড়াবে তোমার, সমীকরণটা তোমার এরকম দাঁড়াবে যে আমার জিনিসটা ছিল 3x + 4y প্লাস কে ছিল, কে এর মান কত বেড়েছে -3, তাহলে -3 = 0, তাহলে তুমি সমীকরণটা এভাবে করে পেয়ে যাবে। কিন্তু তার মানে তোমাকে জাস্ট এই যে একটু মনে রাখতে হবে যে কীভাবে সমান্তরাল রেখার সমীকরণ বের করতে হয়। তাহলে মনে রাখবা যে সমান্তরাল রেখার সমীকরণ কী হবে সেম হবে, জাস্ট পার্থক্য কী ওদের মধ্যে, এখানে সি ছিল নতুন একটা ধ্রুবক এখানে আসবে কে এর মানটা বের করবো, যে কোনো ইনফরমেশন দেওয়া থাকবে ওই যে এরকম অঙ্ক আমরা আরও দেখবো সৃজনশীলের মধ্যে। তবে এই প্যাটার্নটাকে মনে রাখো। 1 নম্বর জিনিস গেল সমান্তরাল রেখা থেকে। হ্যাঁ, যে 2 নম্বর জিনিস তোমাকে মনে রাখতে হবে সমান্তরাল রেখা থেকে দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, এরকম একটু মনে রাখতে পরীক্ষায় বেশ আসে। তখন আমরা কী করবো, ধরলাম এই রেখাটা হবে এরকম ax + by + c = 0, c1 দিলাম, এটা কি দিলাম আমরা ধরলাম যে এরকম ax + by + c2 দিলাম, কারণ কি আমরা তো জানি যে সবই সেম থাকে, শুধু চেঞ্জ হয় কি সহগগুলো চেঞ্জ হয়, তো এদের মধ্যবর্তী দূরত্ব হবে এরকম, ধরলাম দূরত্বকে ডিস্টেন্স ডি নাম দিলাম আমরা, দুটো সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব। তো বাংলা কথাটা লিখে রাখো যে সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব। এবার তোমাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে এই দূরত্ব বের করার সময়। আচ্ছা সূত্রটাকে লিখে দিই তারপরে বলি যে c1 - c2, তুমি যেটা করবা ডিফারেন্সটা নিবা, ঢেউ চিহ্ন দিলাম ডিফারেন্স নিবা, মানে জাস্ট বড় থেকে ছোটটা বাদ দিয়ে তুমি পজিটিভ মানটুকু নিবা দূরত্ব যেহেতু, আর নিচে আসবে হচ্ছে √a² যোগ b²। তোমাকে এইটা মনে রাখতে হবে যে এই ডিফারেন্সটা কি, এই সূত্রটা কী হবে লম্বরেখার দূরত্ব, যে উপরে হবে এই আমাদের সহগগুলোর বিয়োগফল c1 - c2, আর নিচে হবে কি √a² যোগ b²। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো, ক্লিয়ার। এরপরে তোমাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, মাঝে মাঝে এমন হইতে পারে যে তুমি খেয়াল করবা যখন তুমি এই জিনিসটা করবা এই দূরত্ব লিখবা তখন অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে যেন এক্সের সহগ এখানে যা এক্সের সহগ এখানে সেম থাকে। আমি কি a1 লিখছি না, সেম বানাই নিছি, কিন্তু সেম নিতে হবে অবশ্যই, ওয়াইয়ের কাছে বি এখানেও থাকতে হবে বি। মনে তোমাকে আমি একটা সমীকরণ দিলাম, এখান থেকে বললাম একটা হচ্ছে 2x + 3y + 8 = 0, আরেকটা দিলাম হচ্ছে এরকম যে 4x + 6y মনে করো যে হচ্ছে 10 = 0। বললাম এইদের মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয় করো। তোমাকে প্রথমে বুঝতে হবে এরা কি সমান্তরাল রেখা নাকি সমান্তরাল না, অ্যান্সার হচ্ছে সমান্তরাল। তুমি তো ভাববে কেন সমান্তরাল, তুমি একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এখানে যে আমাদের 4x ছিল 6x ছিল সবাইকে 2 দিয়ে ভাগ করে দাও, লেনটা আসবে না,
2x যোগ 3y প্লাস 5 ইকুয়াল টু 0। দেখো এই রেখাটার দিকে তাকাও আর এই রেখাটার দিকে তাকাও। বেসিক্যালি দেখো এক্স এর আগে যা আছে সহগটা, ওয়াই এর আগে যা আছে সহগটা, আর খালি কনস্ট্যান্টটা ভিন্ন। তার মানে অবশ্যই সরলরেখার সমীকরণ, তারা সমান্তরাল রেখার সমীকরণ, এরা পরস্পর কি সমান্তরাল, এরা পরস্পর হচ্ছে সমান্তরাল। তার মানে সমান্তরাল যখন তুমি বুঝবা অবশ্যই তোমাকে কিন্তু এই মধ্যবর্তী দূরত্ব বের করার সময় এরকম দুটোকে সেম বানায় নিতে হবে। এর এক্স এর মানটা, এক্স সহগটা, এর মানটা বি এর মানটা, ঠিক আছে। তো আমরা শর্ত কি বুঝতে পারলাম, এখন যদি সমান্তরাল হইতে হয় তাহলে সমান্তরালের শর্ত কি কি? সমান্তরালের একটা শর্ত আমরা বুঝতে পারলাম যে এখান থেকে দেখো এই সরলরেখার সমীকরণ যদি a1 হয় আর এই সরলরেখার x এর সহগ যদি a2 হয় তাহলে a1 আর a2 কি সমান হবে? সেমভাবে এখানে যে y এর সহগ যে b, তাহলে এখানকার b1 আর এখানকার y এর সহগ যে b2 ধরলাম, তাহলে এইগুলো সমান হবে। তার মানে x এর এবং y এর যে সহগগুলো a1 a2 b1 b2 এগুলো সমান সমান হবে। আরেকটা শর্ত কি, এই সমান্তরালের শর্তের মধ্যে একটা গেল, আরেকটা শর্ত কি, আরেকটা শর্ত হচ্ছে এদের যে ঢাল, এই ঢালগুলাও সমান হবে, ঢালগুলাও সমান হবে, যে এই রেখার ঢাল আর এই রেখার ঢাল সমান। কারণ তুমি মাইনাস এক্স এর সহগ বা ওয়াই এর সহগ দিবা, দুই জায়গায় কাটাকাটি করে সেম মান আসবে, তার মানে ঢালের গুলো সমান হইতে ভালো করে মনে রেখো। দেখো আরও একটা জিনিস তুমি মনে রাখতে পারো, যখনই সমান্তরাল রেখা বলবে শুধু যে সমান তাই না, মেইন কনসেপ্টটা কিন্তু এরকম আর কি, যে আমাদের কি হবে, ধরলাম এরকম আছে আমাদের যে a1x যোগ হচ্ছে b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আর একইভাবে a2x যোগ b2y প্লাস c2 ইকুয়াল টু 0। সমান হলে তো হবেই, আমাদের হচ্ছে যেই রেখার দুইটা সমান্তরাল হবেই। তবে যদি সমান না হয়, যদি এদের অনুপাতটা সমান হয় a1/a2 ইকুয়াল টু b1/b2, তাহলে কি হবে, তাহলেও তারা কি পরস্পর সমান্তরাল হবে। তার মানে এটাও কিন্তু আসলে বেসিক্যালি কি, সমান্তরাল হওয়ার শর্ত, সমান্তরালের শর্ত, হ্যাঁ, যে এই a1/a2 b1/b2 সমান হবে। আর যদি সমান হয়েই যায় যে a1 সমান সমান a2, তাও তো বেড়া নাই, তাই না? কারণ a1/a2 যদি সমান হয় তাহলে কাটাকাটি গিয়ে 1 আসবে, ওই পাশে কত আসবে, b1 b2 সমান হলে কত আসবে, মানে কাটা গিয়ে 1 আসবে, 1 অনুপাত তো সমানই হইলো, তাই না? তো সমান হইলেও হবে, তবে সমান যদি না হয়ে অনুপাতটা সমান হয় তাহলেও আমি কি বলতে পারবো, যে তাহলেও রেখাগুলো পরস্পর সমান্তরাল হবে। তো এই কথাটা একটু মনে রাখতে পারো, মাঝে মাঝে আমাদের কাজে লাগতে পারে। আমরা এই পুরো জিনিসটুকু বুঝতে পারছি যে সমান্তরাল রেখা যদি বলে তাহলে আমরা কি কি কথা মনে রাখতে হবে, যে সমান্তরাল রেখার সমীকরণ বের করা, তারপর হচ্ছে সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব বের করা, আর সমান্তরাল রেখার শর্ত। বেসিক্যালি তিনটা জিনিস, তো তিনটাই খুব ভালো করে মনে রাখো। অ্যাপ্লিকেশন তো দেখাচ্ছি, সাইডে দেখালাম একটা, এবং তাহলে এটার অ্যাপ্লিকেশনটা কী হবে, দূরত্ব কী লিখবো আমরা, লিখবো এরকম যে একটা থেকে একটা বাদ দিয়ে দাও, উপরে কী আসবে, যে 8 - 5 করলে কত আসবে, 3 আসবে। তো আমি এই জাস্ট বড় ছোটটা বাদ দিয়ে দিলাম, জিকে আসবে √, যে 2 স্কোয়ার যোগ কত 3 স্কোয়ার, এই যে অ্যান্সার শেষ, চলে আসবে অ্যান্সার, ঠিক আছে। তো এই ছিল আমাদের লম্ব বা হচ্ছে সমান্তরাল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব আর কি, ঠিক আছে। আশা করি ক্লিয়ার সমান্তরাল রেখাটা। এবার চলো আমরা একইবারে লম্ব রেখাটাও দেখে রাখি, যে লম্ব রেখার সমীকরণ বা লম্ব রেখার ক্ষেত্রে কী কী ইনফরমেশন তোমাকে মনে রাখতে হবে। তারপরে আমরা সরাসরি দেখবো যে এখান থেকে এগুলো ইউজ করে অঙ্কে কোথায় কাজে লাগাইতে হয়। এগুলো তো ভাইয়া পারি, তো অঙ্কে যখন কাজে লাগাতে হয় তখন পারি না, তো একদম অঙ্কের মধ্যে আমি কাজে লাগাই দেখাচ্ছি, হ্যাঁ। কিন্তু ভাই তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তুমি খালি সূত্র দেখে রাখলা আর তারপরে পরীক্ষা হলে গিয়ে নতুন করে চিন্তা করতে হবে, আচ্ছা কীভাবে কী করা যায়, তুমি আগা মাথা বুঝবা না। তো আগা মাথাগুলো ধরার জন্য তোমাকে আগে থেকেই প্র্যাকটিস আসলে বাসা থেকে করে যেতে হবে। আমরা এবার সমান্তরাল রেখার পরে মনে করো হচ্ছে লম্ব রেখা নিয়ে, যে লম্ব রেখার সমীকরণ। তাহলে আমরা দেখি আগে সমীকরণ দেখব, তারপরে দেখব তাদের কীভাবে আমাদের কি শর্তগুলো কী সেটা আমরা দেখব। তো ধরলাম তোমাকে একটা সমীকরণ দিছে এরকম, ধরলাম হচ্ছে এরকম দিলে একটা সরাসরি একটা অঙ্ক দিই, হ্যাঁ। বললাম আগের অঙ্কটা নিই, যে 3x + 4y + 5k = 0। বললো এত এর লম্ব সমীকরণ, এত এর লম্ব রেখার সমীকরণ কত, এত লম্ব রেখার সমীকরণ কত, যা মনে করো যে একটা বিন্দু দিয়ে দিলাম, আপাতত অন্য যে কোনো ইনফরমেশন দিতে পারে। তো আমরা প্রশ্নে দেখবো আমরা তুললাম যে হচ্ছে যা হচ্ছে 1,1 বিন্দুগামী, 1,1 বিন্দুগামী। আচ্ছা দিলাম একটা জাস্ট বিন্দু, হ্যাঁ। তো আমরা বের করবো কীভাবে, তো মনে রাখবে এভাবে, যখন লম্ব রেখার সমীকরণ বের করতে বলি তখন তুমি লিখবা যে আমরা জানি যে লম্ব রেখার সমীকরণ হবে এরকম, তো লম্ব রেখার সমীকরণ, হ্যাঁ। তো আমি সংক্ষেপে লিখলাম। সমীকরণ কীভাবে লিখবা খেয়াল করো, আমার যেটা দেওয়া ছিল সমীকরণটা 3x + 4y + 5k, না সরি 5 হবে, যেটা দেওয়া ছিল তুমি যেটা করবা জাস্ট এই এক্সের সহগ আর ওয়াইয়ের সহগগুলো উল্টাপাল্টা করে দিবা। এখানে এক্সের আগে আছে কত 3, এটা দিবা ওয়াইয়ের আগে, ওয়াইয়ের আগে আছে কত 4, এই 4টাকে দিবা এক্সের আগে। তাহলে 4 যদি এক্সের আগে চলে আসলে হবে কত 4x, আর এই 3y আগে চলে আসলে কত হবে 3y, তাহলে 4x 3y। আর ওইখানে যে আমাদের কনস্ট্যান্ট ছিল, কনস্ট্যান্টের জায়গায় নতুন একটা কে বসবে।
এইখানে কি করব আমরা, এখানে দেখো ওয়াইয়ের আগে যে সহগটা থাকবে, ওয়াইয়ের আগে ওয়াইয়ের আগে যে চিহ্নটা থাকবে, তো সেই চিহ্নটাকে চেঞ্জ করে দিব। যদি ওয়াইয়ের আগে এখানে মাইনাস থাকতো, এইখানে লেখার সময় প্লাস দিয়ে লিখতাম এভাবে, বুঝতে পারছো জিনিসটা? তো ঠিক আছে, আচ্ছা প্লাস দিয়ে লিখি, চলো তাহলে ধরলাম এখানে মাইনাস আছে, তাহলে আমরা কী করবো আরেকবার খেয়াল করবো, এক্স ইধার উদ্ধার করবো, মনে রাখবা ইধার উধার, মানে এক্সের সহগটা ওয়াই চলে আসবে, ওয়াই সহগটা এক্সে চলে আসবে, মানে জাস্ট এরকম ঘটনা ঘটছে, এটা বসবে এইখানে আর এটা বসবে কোথায়, এই যে এখানে, শেষ। আর ওয়াইয়ের আগের সহগটা চেঞ্জ হবে, এটা কথাটা মনে রেখো, ওয়াইয়ের আগের সহগ, এমন না যে মাঝখানে চিহ্নটা চেঞ্জ হবে। মনে করো আমি কোথাও এভাবে লিখছি যে -3y প্লাস 4x প্লাস মনে করো যে 6 = 0, তো তুমি কিন্তু এখানে প্লাস আছে দেখে এখানে মাইনাস দিবা তা কিন্তু না। এই দেখো ওয়াইয়ের আগে সহগ তো মাইনাস, তো মাইনাসের বদলে প্লাস দিতে হবে। তাহলে এইটা খেয়াল রাখবা যে আমরা কি করব, যে সমীকরণ এই এক্সেরটাকে ওয়াই দিব, ওয়াইয়েরটাকে এক্সে দিব, দিয়ে এই মাঝখানে কোন চিহ্নটা বসাবো, ওয়াইয়ের আগে যে চিহ্ন আছে সেটাকে উল্টাই দিব, ওয়াইয়ের আগে মাইনাস আছে তাহলে প্লাস দিব, শেষ, ক্লিয়ার। এবং ওখানে আমরা কি ধরবো, কনস্ট্যান্ট কে তো ধরবোই। ইকুয়াল টু কি দিব আমরা, ইকুয়াল টু দিব হচ্ছে আমরা 0। আচ্ছা বুঝতে পারলাম, ইকুয়াল টু 0 দিব আমরা। এরপরে কি করবো, ওই যে আগের মতো কে এর মানটা তোমাকে বের করতে হয়, বলেছিল যে 1,1 বিন্দুগামী, তো লিখলাম যে 1,1 বিন্দুগামী হলে আমি একটা করে দেখাই দিচ্ছি, যেহেতু কারো একেবারেই না পারি কখনোই চ্যাপ্টার, তারা যেন করতে পারে এই জন্য দেখাই দিচ্ছি। তো যারা পারো তারা অধৈর্য না হয়ে একটু টেনে দেখতে পারো, আর যারা পারে না তারা যেন একটু শিখতে পারে, হ্যাঁ এই জন্য আমি একটু এই সহজগুলো দেখাই দিচ্ছি, তারপরে আমরা সিকিউ দেখাবো। খেয়াল করো 1,1 বিন্দুগামী হলে কি হবে, যদি 1 বসাই দেয় এখানে, তাহলে 4 × 1 যোগ 3 × 1 যোগ k = 0, তাহলে কে এর মানটা বুঝতে পারতেছো, ওই পাশেগুলো কী হবে -7, কে এর মানটা পেয়ে গেল। এবার তারপর লাইন লিখবো, সুতরাং সমীকরণ, হ্যাঁ বের করে রাখলা, এইটা অবশ্যই কাজে লাগবে তোমার, এই জিনিসটা অঙ্কের মাঝখানে অবশ্যই কাজে লাগবে। তোমার একদম ডিরেক্ট বলবে না লম্ব রেখার সমীকরণ বের করো, তোমাকে অন্য কিছু একটা বের করতে বলবে যেখানে তোমার এই জিনিস এভাবে কাজে লাগবে, বা ডিরেক্টও পরীক্ষা আসতে পারে। এই সমীকরণ কি লিখবো আমরা, সমীকরণ ধরছিলাম আমরা কত, যে 4x প্লাস 3y প্লাস k, কে এর মান কত -7, তো বসে দিবা -7 = কত 0, তাহলে এই হচ্ছে আমাদের সেই লম্ব রেখার সমীকরণ। তো আমরা লম্ব রেখার সমীকরণটা বুঝলাম যে কীভাবে সমীকরণটা বের করতে হয়। আমরা শর্তটা দেখি, লম্ব রেখা যদি আমাদেরকে বলে তাহলে শর্তটা কি, কী কী শর্ত, তো শর্ত মনে রাখবা, এদের যে ঢালদ্বয় আছে এদের ঢালদ্বয়ের গুণফল হবে -1, হচ্ছে শর্ত, স্পেশাল শর্ত অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। যে যে এই রেখা তোমাকে বললো এদের দুইটা লম্ব রেখা আর পরস্পরের, তাহলে এদের ঢালদ্বয়ের গুণ হবে পরস্পর কি -1। তো আশা করি এই এতটুকু জিনিস সুন্দর বুঝতে পারছো যে আমাদের সরলরেখার সমীকরণগুলো কী হবে, ঢালগুলো কী হবে, বা সমরেখা কখন হবে, এই প্রত্যেকটা ইনফরমেশন তোমার মাথায় একদম ভালো মতো থাকতে হবে, তাহলে তুমি সামনে আসলে জিনিসগুলো সুন্দর অ্যাপ্লাই করতে পারবা। অ্যাপ্লাই করাটা আমি এখনই দেখাবো, তার আগে আমরা আরও কয়েকটা বেসিক জিনিস চলো জেনে নিই, যে মধ্যবর্তী কোণ কীভাবে বের করতে হয়, তারপর হচ্ছে ছেদ বিন্দু কীভাবে বের করতে হয়, বা এরকম আরও যেই জিনিসগুলো আছে সেগুলো আমরা এখনই দেখে ফেলবো। এবার চলো আমরা বাকি জিনিসগুলো একটু দেখি। বাকি আমাদের যে জিনিসগুলো আছে তার মধ্যে ইম্পর্টেন্ট আরও একটা হচ্ছে, মাঝে মাঝে এরকম বলবো, একটা নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকবে, বলবো এই বিন্দু থেকে এই রেখাটির উপর যে লম্ব আমি টানলাম সেই লম্ব দূরত্বটা নির্ণয় করো। রেখা দেওয়া থাকবে, সাপোজ মনে করো x + by + c = 0, একটা বিন্দু দেওয়া আছে, ফর এক্সাম্পল x1, y1। তো আমাদের প্রশ্ন পরীক্ষা এরকম আসে যে এই বিন্দু থেকে এইটার যে লম্ব দূরত্ব, তার মানে এখনকার টাইপের নামটা হচ্ছে কি লম্ব দূরত্ব নির্ণয়। তো এটা বেশ প্রয়োজন হবে আমাদের, বেশ প্রয়োজন হবে লম্ব দূরত্ব। একটা বিন্দু দেওয়া আছে, বিন্দু থেকে একটা সরলরেখার উপরে লম্ব দূরত্ব নির্ণয় করো। তো লম্ব দূরত্ব কীভাবে বের করবো, তো লম্ব দূরত্ব বের করবো আমরা এখানে ডি লিখি, লম্ব দূরত্ব d = এটা বের করার সিস্টেম হচ্ছে এরকম। আমরা প্রথমত এই যে বিন্দু থাকবে এখানে 2,3, তো বা যে কোনো বিন্দু, ওই বিন্দুটা আমরা এই সরলরেখার মধ্যে বসায় দিব। যদি সিটা ওই পাশেও থাকে, মনে করো 3x + 4y = 6, তাহলে ওই 6টাকে তুমি এই পাশে নিয়ে আসবা, তার মানে এইভাবে তুমি নিয়ে নেবা। তারপরে এই বিন্দুটাকে জাস্ট এখানে তোমাকে বসাইতে হবে, বসাও, x এর জায়গায় তাহলে বসাবো হচ্ছে আমরা x1, এই x এর জায়গায় বসাই দিব x1, তো জিনিসটা দেখতে দাঁড়াবে এরকম ax1 যোগ কীরকম হবে, যে b ছিল আর এখানে ছিল y, তাহলে কত হবে y1, তারপরে কত c ছিল c এর মতোই থাকবে পুরো মডুলাস, আর নিচে হবে হচ্ছে √of এই যে x এর সহগ y এর সহগ যেগুলো ছিল তাদের স্কোয়ার। এটা আমাদের লম্ব দূরত্ব। তো এই কনসেপ্ট তোমাকে মনে রাখতে হবে। ফর এক্সাম্পল একটা উদাহরণ যদি তোমাকে দেখাই তাহলে ভালো বুঝতে পারবা। তাহলে আমাদের বলছে যে 2,3 বিন্দু হতে, আমাকে প্রশ্ন এরকম থাকতে পারে যে 2,3 বিন্দু হতে 3x - 2y = 7 রেখার এত রেখার লম্ব দূরত্ব নির্ণয় করো। তোমার পরীক্ষা এরকম বলতে পারে এত রেখার লম্ব দূরত্ব নির্ণয় করো, লম্ব দূরত্ব কত। তাহলে কীভাবে করবো আমরা,
সেম ওইতে করবো, আমরা লিখবো হচ্ছে লম্ব দূরত্ব হবে ডি ইকুয়াল টু, লিখবো কি আমরা উপরে মডুলাস চিহ্ন হবে এবং আমরা কি করবো এই 2 আর 3 এই এক্স আর ওয়াইয়ের জায়গায় বসাই দিব। তাহলে লিখবো আমরা, আমাদের সমীকরণ ছিল কত 3x, তাহলে এক্সের জায়গায় লিখবো এই যে x1 আছে মানে 2, তাহলে 3 × 2, তারপরে কী ছিল বিয়োগ চিহ্ন, তাহলে বিয়োগ চিহ্ন দিব, তারপরে 2, এবার এখানে ওয়াইয়ের এক জায়গায় বসবে কি y1 মানে 3 বসবে, তাহলে 2 × 3, ওকে। আর এই 7টাও বেশি থাকা যাবে না, সব সমান চিহ্নের এই পাশে, তাহলে -7, আর নিচে কী আসবে, নিচে রুট ওভার অফ এই যে এক্সের সহগ আর ওয়াইয়ের সহগগুলো, তারপরে 3² যোগ -2² আর -2² কত আসবে 4 আসবে, একবার লিখে দিলাম। তাহলে এই হচ্ছে হিসাব করে তুমি যেটা পাবা সেটাই তোমার কি হবে আসলে এখানকার লম্ব দূরত্ব। তো আশা করি বুঝতে পারছো কীভাবে লম্ব দূরত্ব তুমি বের করবা। এটা একটা জিনিস ছিল, আরও জিনিস আমাদের আছে, লম্ব রেখার সমীকরণ দেখছি, লম্ব দূরত্ব আমরা দেখলাম। এবার একটা ইম্পর্টেন্ট দেখবো যে দুইটা রেখার মধ্যবর্তী কোণ কীভাবে নির্ণয় করতে হয়, এটা পরীক্ষায় গ নাম্বারে আসে। হ্যাঁ, তবে একটা অঙ্ক দেখাবো এটার জন্য, তার আগে আসো আমরা এই জিনিসটা করি যে দুইটা রেখার মধ্যবর্তী কোণ। তাহলে আমরা আরেকটা জিনিস দেখতেছি এখন, মধ্যবর্তী কোণ। আমাদের স্পেশাল আর দুইটা জিনিস বাকি আছে, তাহলে কিন্তু বেসিক্যালি আসলে সবগুলা থিওরি মোটামুটি শেষ হয়ে যাবে। তারপর তোমাকে আমি সৃজনশীলের ধারণাটাও দিব আসলে যে কীভাবে তুমি সৃজনশীল করবা, পরীক্ষা কীভাবে থাকে, তোমাকে হেল্প করবো আমি সেই ব্যাপারে। মধ্যবর্তী কোণ, সাপোজ তোমাকে বলছে হচ্ছে যে দুইটা রেখা এরকম আছে, তো দুইটা রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করো, এই দুইটা সরলরেখা তোমাকে বলে দিবে। তো একটা কোণ যদি এইটা হয়, আর এই কোণ তো সেম, তাই না? তো এটাকেই ধরলাম একটা কোণ, আর আরেকটা কোণ হচ্ছে আমাদের এই যে ডট ডট লাইনটুকু কোণ। তাহলে এই কোণটাও দুইটা রেখার মধ্যে কোণ, আবার এই বড় কোণটাও কি দুইটা রেখার মধ্যেই তো কোণ, তাহলে দুইটা কোণ পাওয়া যাবে আসলে। তো এই দুইটা কোণ আমি বের করবো কীভাবে, সিস্টেমটা কি? এই জন্য তোমার এই রেখাগুলোর ঢাল জানা থাকা লাগবে। ধরলাম এটা হচ্ছে আমাদের প্রথম রেখা 1 নং রেখা, ধরলাম এটা আমাদের 2 নং রেখা, তাহলে তোমার এই দুইটা রেখায় ঢাল জানা থাকতে হবে। এটা ঢাল ধরলাম কি m1, এই 2 নম্বর রেখার ঢাল ধরলাম কি m2। তো দুইটা রেখার ঢাল যদি তোমার জানা থাকে তাহলে তুমি সুন্দর করে মধ্যবর্তী কোণটা বের করতে পারবা। তো সূত্রটা ছিল এরকম যে tan θ = বা তুমি লিখতে পারতা θ = tan ইনভার্স, এভাবেও তুমি লিখতে পারতা। তো tan θ = সূত্র ছিল হচ্ছে এরকম যে প্লাস মাইনাস উপরে হইতে হচ্ছে এরকম যে m1 - m2 আর নিচে হইতো কি 1 + m1 m2, এই ছিল আমাদের এখানকার ফর্মুলাটা। বা এটাকে আমরা এভাবে লিখতে পারতাম যে θ = লিখতে পারতাম। তো θ = তুমি লিখে রাখতে পারো, θ = tan ইনভার্স, আর এটুকু মনে করো ব্র্যাকেটের মধ্যে। তাহলে এইভাবে করে তুমি কিন্তু মধ্যবর্তী কোণ বের করতে পারবা, জাস্ট এই যদি তোমার কী জানা থাকে, ঢাল জানা থাকে। এই জন্য কিন্তু আমরা শুরুতে ঢাল শিখে আসলাম যে এই দুটো রেখার ঢাল দেওয়া নাও থাকতে পারে। তো রেখা জানা থাকলে ইজিলি ঢাল তুমি বের করতে পারো। তো ঢাল বের করে নিয়ে জাস্ট বসাই দিবা। প্লাস মাইনাস আছে, তো প্লাস আর মাইনাস আমরা দুইটা নিলে একবার প্লাস নিব একবার মাইনাস দিব, দুইটা নিলে আমরা দুইটা কোণ পেয়ে যাব। একটা কি পাবো, এগুলো ইউজ করলে আমরা কী পাবো, একটা পাবো স্থূল কোণ, একটা পাবো সূক্ষ্ম কোণ। তো এটা ভ্যালু দেখেই তুমি বুঝতে পারবে যাচ্ছে কোনটা বড় কোনটা ছোটো, তো সেটা হয়েই যাবে আর কি। হ্যাঁ, তো সমস্যা নেই, আরও উদাহরণ দেখাবো যে কীরকমভাবে অঙ্ক আমাদের আসতে পারে। যেমন একটা উদাহরণ লিখে রাখছে অলরেডি, বোর্ডে অনেকবার আসছে অঙ্কটা, তো এই অঙ্কটা একটু দেখে আসো যে তুমি আসলে বুঝতে পারো কিনা। তো বুঝতে পারলা তুমি মধ্যবর্তী কোণ কীভাবে বের করবা, θ = tan ইনভার্স, কারণ ঢালগুলো তোমার জানা থাকতে হবে, প্লাস মাইনাস m1 - m2 আর নিচে হবে 1 + m1 m2। m1 m2 হচ্ছে দুটো রেখার ঢাল, আর প্লাস মাইনাস ইউজ করলে একবার প্লাস নিলে তুমি একটা মান পাবা, মাইনাস নিলে আরেকটা মান পাবা। দুইটার মধ্যে একটা হবে স্থূল কোণ এবং একটা হবে কি সূক্ষ্ম কোণ। এবার খেয়াল করো এইটা নিয়ে কীরকম অঙ্ক আমাদের পরীক্ষায় আসতে পারে আমরা দেখি। এখানে বলছে দুইটা সরলরেখা আছে -1,2 বিন্দুগামী এবং এত রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে ওরা দুইটা রেখার কথা বলছে, দুইটা সরলরেখার কথা বলছে, দুইটা সরলরেখা এত বিন্দুগামী, দুইটা সরলরেখা আছে যা কি এত বিন্দুগামী এবং এত রেখার সাথে, হ্যাঁ আরেকটা বলছে যে এই দুইটা সরলরেখায় আরেকটা রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমাকে একটা জিনিস বলে দিচ্ছে যে এখানকার দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণটা কত, 45 ডিগ্রি। তো আসো আমরা যদি বুঝলাম যে মধ্যবর্তী কোণ দেওয়া আছে 45 ডিগ্রি, তাহলে আমরা শুরু করি। তো লিখবো আমরা জানি tan θ = প্লাস মাইনাস কী লিখবো আমরা m1 - m2, এখন কী লিখবো আমরা 1 + m1 m2। মান বসাই দিয়ে আসো আমরা 45 ডিগ্রি বসে বসালাম হচ্ছে tan 45 ডিগ্রি। এবার এখানে দেখো খেয়াল করো প্লাস মাইনাস আমাকে বলছে দুইটা সরলরেখা যায় এত বিন্দুগামী এবং এত রেখার সাথে। তাহলে ধরলাম আমাদের এখানে একটা সরলরেখা আর এখানকার এই রেখাটা, এদের যেই মধ্যবর্তী কোণ 45, আমি সেই মধ্যবর্তী কোণের সূত্র লিখছি। এবং একজনের কিন্তু আমি কী জানি, ঢাল জানি। কীভাবে জানি খেয়াল করো, এই দেখো তুমি তো সরলরেখা জানো, তোমাকে শর্টকাটে শিখেছিলাম ঢাল বের করতে বললে কী করবা, -x এর সহগ, -x এর সহগ কত 3, -x এর সহগ ডিভাইডেড y এর সহগ, y এর সহগ কত -1। তো কাটাকাটি করলে 3 আসবে। তো তুমি দেখছো সহজে বের করে ফেলতে পারলা। এখন তোমার কষ্ট করে করার দরকার হলো না, কারণ আসল অঙ্ক তো এইখানে তোমার এই ছোট প্রত্যেকটা জিনিস তোমার কাজে লাগবে, যাদের একটু আগে তোমাকে বলছি। তুমি মানগুলো তুমি বসাই দিবা। কি তোমার আছে
যে একটা হচ্ছে কত তোমার, একটা হচ্ছে তোমার হচ্ছে 3, তাই না? তো তুমি লিখলে একটা হচ্ছে 3 মাইনাস m2 তুমি জানো না, তো ধরলা ওইটার মান হবে কত তোমার m ধরে নিলা, যে নতুন একটা যে রেখা শুধু m ধরলা। হ্যাঁ, তাহলে এখানে কি হবে সেম, যে 1 প্লাস m1 এর মান তো 3 আর m2 এর মান কত m, তাহলে 3m এভাবে। tan 45 এর মান কত 1, তাহলে জিনিসটা দাঁড়াবে হচ্ছে এরকম 1 ইকুয়াল টু প্লাস মাইনাস 3 মাইনাস m 1 প্লাস 3m। এখন তোমার কাজ হবে কি, যে প্লাস নিয়ে তুমি একবার হিসাব করবা, তারপর জিনিসটা দাঁড়াবে হচ্ছে এরকম যে 1 ইকুয়াল টু প্লাস 3 মাইনাস m আর 1 প্লাস 3m। একইভাবে মাইনাস নিয়েও তুমি একবার হিসাব করবা, তখন তুমি লিখবে এভাবে 1 ইকুয়াল টু মাইনাস, এখানে তো প্লাস লিখছিলাম, এখানে লিখবো মাইনাস 3 মাইনাস m, আর এখানে কি আসবে আমাদের 1 প্লাস 3m। কী করবো, জাস্ট আড়াআড়ি গুণ করে দাও, প্লাস নিই। তো কি আসে আড়াআড়ি গুণ করলে, আড়াআড়ি গুণ করলে হচ্ছে 1 প্লাস 3m ইকুয়াল টু 3 মাইনাস m। তো এই মাইনাস এমটাকে এই পাশে পাঠাই দিলে কত হবে 4m, আর এই 1টাকে ওই পাশে পাঠালে কত হবে 2, তাহলে m ইকুয়াল টু কত আসবে, m ইকুয়াল টু হচ্ছে হাফ, একটা বেলা হাফ। সেমভাবে এখানে নাও, ও এ মাইনাস আছে তো এটাকে এদিকে গুণ করে দেওয়া আপাতত, তাহলে আসবে হচ্ছে 1 প্লাস 3m ইকুয়াল টু মাইনাস 3 প্লাস m। হিসাব করো, এই এমটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে হবে কত 2m। ওকে, আর এই 1টা ওই পাশে গেলে কত হবে, ওই পাশে গেলে হচ্ছে -4, তাই না, -3 -4, আর m ইকুয়াল টু কত হবে -2। তুমি বুঝতে পারলা তোমার m এর দুইটা মান পাওয়া গেল, খেয়াল করছো, তোমার অঙ্ক কিন্তু দেখো এদিকে বাকিটুকু করে দিচ্ছি। তো m এর একটা মান পাইলা কি, একটা মান পাইলা হাফ, আর একটা মান বলো কত -2। তো তোমাকে বলছিল দুইটা রেখার সমীকরণ বের করো, ওই যে ওই দুইটা রেখার। তাহলে দেখো দুইটা তুমি ঢাল পাইলা, আর বলে দিছিল দুইটা সরলরেখা এত বিন্দুগামী। খেয়াল করো তো ব্যাপারটা এরকম হয়ে গেল না, তুমি ঢাল জানো, তাহলে তুমি লিখবা যে এত ঢাল আর কত বিন্দু -1,2 বিন্দু, একটা সরলরেখার সমীকরণ আসবে। সেমভাবে কত ঢাল, -2 ঢাল, -2 হচ্ছে ঢাল আমাদের, এবং কত বিন্দুগামী, -1,2 বিন্দুগামী। তাহলে আরেকটা রেখার সমীকরণ আসবে। দেখো তো এই সমীকরণ তুমি অলরেডি শিখে আসছো কিনা, বলছিলাম না মাঝে মাঝে তোমার অঙ্কের মাঝখানে দরকার পড়বে, একটা ঢাল একটা বিন্দু থাকবে, তোমার সরলরেখার সমীকরণ লাগবে। তো একটা ঢাল আর একটা বিন্দু হলে কী হয়, ওই যে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1, যেটা একটু শিখে আসলাম সেম। তাহলে সেমভাবে তুমি এরকমভাবে দুইটা সমীকরণ পাবা, এই দুইটা হবে তোমার অ্যান্সার। প্যাটার্নটা দেখালাম যে পরীক্ষা কীভাবে আসে, যে অঙ্ক পরীক্ষায় 4 নম্বরের জন্য আসবে। হ্যাঁ, গতে বা হচ্ছে খতে এই অঙ্কগুলো আসলে আসে। আশা করি বুঝতে পারছো যে হ্যাঁ আমাদের কনসেপ্টগুলো, কতগুলো কনসেপ্ট কাজে লাগছে। খেয়াল করো, মধ্যবর্তী কোণের সূত্র শিখলাম, সেটা কাজে লাগছে। তারপর হচ্ছে আমরা এখানে ওই যে ঢাল বের করে শিখলাম, সেটা কাজে লাগছে। তারপর হচ্ছে আমরা এখানে যে ঢাল এবং বিন্দু থাকলে সরলরেখার সমীকরণ শিখলাম, সেটাও কাজে লাগছে। তো সরলরেখার অঙ্কগুলো আসলে এরকমই হয়, মজা পারলে খুবই মজা লাগবে, কিন্তু বিভিন্ন জিনিস একসাথে কানেক্ট করতে হয়, তো দেখে অনেকে একটু ভয় লাগে বা মানে ঝামেলায় পড়ে। তো ঝামেলার কিছু নাই, তোমাকে বুঝতে হবে আচ্ছা কী দেওয়া আছে, আমার কি প্রয়োজন, এইটুকু বুঝতে হবে। তাহলে তুমি আস্তে আস্তে আগাইতে পারবা, হয়ে যাবে। তো সমস্যা নেই, একটু প্র্যাকটিস করতে হবে, হয়ে যাবে। আমি কিছু অঙ্ক দাগাইও দিব, কিছু অঙ্ক আমি কিন্তু বোর্ডের করাইও দিব। সবচেয়ে ইম্পর্টেন্ট যে অঙ্কটা আমাদের পরীক্ষা আসবে এখান থেকে, মানে ধরে নাও আসবেই, তুমি মনে করো 4 নম্বর কনফার্ম ধরে নিতে পারো। যখন একটা অঙ্ক বোর্ড খুললেই, মানে বইগুলো খুললেই তুমি বোর্ডের মধ্যে দেখতে পারবা এত বেশি বেশি অঙ্কগুলো আসছে। সেটা হচ্ছে যেটা সরলরেখার যে আমাদের যে মধ্যবর্তী সমদ্বিখণ্ডক থাকে, হ্যাঁ, এই সরলরেখার এই যে সমদ্বিখণ্ডকগুলো, তাদের সমীকরণ, যে এই সরলরেখা দুটো আছে, এরা যে সমদ্বিখণ্ডিত করছে, যে সমদ্বিখণ্ডিত করলো, হ্যাঁ, কোণের সমদ্বিখণ্ডক, তাহলে যে সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তো সেইটা আমরা কীভাবে করব, তো আসো বের করি। মনে করো তোমার এরকম বলে দিছে যে দুইটা সরলরেখা, তো মনে করো আমি একটা সরাসরি আচ্ছা একটা সমীকরণ লিখে দিই। বললাম যে এরকম যে ax প্লাস by, লিখলাম হচ্ছে a1x প্লাস হচ্ছে b1y প্লাস লিখলাম মনে করো c1 ইকুয়াল টু 0। আরেকটা সমীকরণ তোমাকে দিচ্ছে যে a2x যোগ b2y প্লাস c2 ইকুয়াল টু 0। তোমাকে বলছে এই সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক, মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক, আরেকটা টাইপ। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা টাইপ, সমদ্বিখণ্ডক, মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক, মনে করো মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক। তো এই মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক আমি বের করবো কীভাবে, তো আসো দেখা যাক। খুবই সহজ সূত্র, তখন লিখবা যে হ্যাঁ, সুতরাং কীভাবে লিখবা, সুতরাং মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক হবে মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক, তাহলে মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক কী হবে, তুমি লিখবা যে লিখবে এভাবে, দাগ দিবা, সমান চিহ্ন দিবা, এভাবে লিখবা। দেখো এই সমান চিহ্নের এই পাশে তুমি কী লিখবা, এই পাশে প্রথম যে সমীকরণ ছিল সেই সমীকরণে তুলে দিবা খালি a1x প্লাস b1y প্লাস c
C1 ডিরেক্ট প্রথম সমীকরণটা তুলে দিল। আর নিচে কী করবা, এই যে এদের এক্স আর ওয়াই সবগুলো যোগ করবা, A1 স্কোয়ার যোগ B1 স্কোয়ার, শেষ। সেম দ্বিতীয় সমীকরণ ছিল, দ্বিতীয় সমীকরণটা দেখে দেখে তুলে দিবা, A2x যোগ B2y যোগ C2। আর নিচে কী আছে, রুট ওভার সেম যে A2 স্কোয়ার যোগ B2 স্কোয়ার। আর এদের মাঝখানে খেলে কী হবে, একটা প্লাস মাইনাস চিহ্ন হবে। তাহলে এটাই হবে আমাদের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক সমূহের সূত্র সমীকরণ। প্লাস মাইনাস, প্লাস নিলে একটা মান আসবে, মাইনাস নিলে আরেকটা মান আসবে, এরকম। এবার তোমাকে বুঝতে হবে, মাঝে মাঝে তোমাকে স্পেশালি বলবে মধ্যবর্তী কোণের মধ্যে কি থাকে, একটা সূক্ষ্মকোণ থাকে, একটা স্থূলকোণ থাকে। তো তুমি যে এই যে মাত্র সমদ্বিখণ্ডক বের করলা, প্লাস মাইনাস নিয়ে দুইটা বের করলা, একটা থাকে কি, একটা থাকে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, আর আরেকটা থাকে কি, আরেকটা থাকে হচ্ছে যে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তো এই যে দুইটা রেখা, এই দুইটা রেখা, তো এই দুইটা রেখা যে সমীকরণ, আমি বুঝবো কীভাবে যে প্লাস নিলে কোনটা হবে, মাইনাস নিলে কোনটা পাবো। পরীক্ষায় মাঝে মাঝে বলে যে সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো, তখন তুমি কী করবা, প্লাসেরটা নিয়েও একটা অ্যান্সার বের করবা, মাইনাসেরটা নিয়েও একটা অ্যান্সার বের করবা, দুইটাই অ্যান্সার তোমার। কিন্তু মাঝে মাঝে তোমাকে একদম স্পেসিফিক বলবে যে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণটি নির্ণয় করো, তখন তোমাকে বুঝতে হবে প্লাস নিব নাকি মাইনাস নিব। এই জন্য তোমার কাজ একটু মনে রাখা আগে থেকেই যে হ্যাঁ, প্লাস নিলে কি স্থূলকোণ হবে নাকি মাইনাস নিলে স্থূলকোণ হবে সেটা। তো এটা তোমাকে মনে রাখো সমীকরণ লেখার সিস্টেমটা। এখন প্লাস মাইনাসের ব্যাপারটা বোঝাই, তোমাকে এই দুইটা ইনফরমেশন একটু মনে রাখতে হবে, এই সমদ্বিখণ্ডকের সমীকরণ কোনটা কার সমীকরণ এটা ভালো মতো বোঝার জন্য। খেয়াল করো, বলছে যদি কি হয়, A1 A2 প্লাস B1 B2 ইজ গ্রেটার দেন 0 হয়, তার মানে তোমাকে শুরুতেই অঙ্ক করার শুরুতেই তোমাকে পড়ে দেখতে হবে এটা কি আমাদের শুধু সমদ্বিখণ্ডকের সমীকরণ চাইছে। শুধু সমদ্বিখণ্ড চাইলে তো কোনো প্যারা নাই, তুমি লিখবা সমদ্বিখণ্ডকের সমীকরণ, প্লাস নিয়ে অঙ্ক করে একটা মান পাবা, মাইনাস নিয়ে অঙ্ক করে একটা মান পাবা, দুইটা অ্যান্সার, শেষ। এবার অন্য কেস হইতে পারে, তোমাকে বললো যে এই সমীকরণ দেওয়া আছে, এটার সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণটা বের করো, সূক্ষ্মকোণ বলছে। এবার তোমার কাজ কি, শুরুতেই এই যে সমীকরণগুলো ছিল এখান থেকে তুমি A1 A2 যোগ B1 B2 এইটু তুমি কি গুণ করে যোগ করবা, গুণ করে যোগ করে দেখবা যে A1 A2 যোগ B1 B2 এইটুকুর ভ্যালু কত আসে। এটা কি শূন্য থেকে বড় আসে নাকি শূন্য থেকে ছোট আসে। যদি শূন্য থেকে বড় আসে তাহলে একটা নিয়ম, শূন্য থেকে ছোট আসলে আরেকটা নিয়ম। যদি শূন্য থেকে বড় হয় তাহলে যেহেতু বড় মানে পজিটিভ, শূন্য থেকে বড় মানে পজিটিভ, যদি এই ভ্যালুটা পজিটিভ আসে তাহলে পজিটিভ মান নিলে তুমি পাবা স্থূলকোণ, তখন তুমি প্লাস মান নিয়ে স্থূলকোণ বের করবা, শেষ। এবার তুমি গুণ করে দেখলা যে A1 A2 যোগ B1 B2 করে দেখলা যে মাইনাস আসছে, মানে কি মনে করো যে শূন্য থেকে ছোট, যদি মাইনাস আসে তাহলে আমরা কী করবো, মাইনাস আসলে বুঝবো কি যে মাইনাস নিলে হবে স্থূলকোণ। ব্যাপারটা মজার না। যদি এই ভ্যালুটা প্লাস আসে তাহলে প্লাস নিলে স্থূলকোণ পাবা, যদি এই ভ্যালুটা মাইনাস আসে তাহলে মাইনাস নিলেই স্থূলকোণ পাবা, আর যদি মাইনাস নিলে স্থূলকোণ পাও তাহলে প্লাস নিলে সূক্ষ্মকোণ হবে, জাস্ট উল্টা হবে। তুমি মনে রাখবা স্থূলকোণ দিয়ে যে যদি A1 A2 যোগ B1 B2 যদি পজিটিভ আসে যোগ করার পরে, তাহলে পজিটিভ আসলে পজিটিভ নিলে পাবা, পজিটিভ নিলে পাবো স্থূলকোণ, আর যদি নেগেটিভ আসে তাহলে নেগেটিভ নিলে পাওয়া স্থূলকোণ। তাহলে এই স্থূলকোণেরটা মনে রাখো, আর উল্টাটা সূক্ষ্মকোণ হবে, বোঝাই যাচ্ছে, আশা করি ক্লিয়ার। হ্যাঁ, তো এইটাতে কীরকম প্রশ্ন আসে একদম ডিরেক্ট অঙ্ক করে আমি তোমাকে দেখাচ্ছি, অ্যান্সার বের করে সহ, এবং একটু বোর্ডের অ্যানালাইসিসও করে দেখাই যে বোর্ড পরীক্ষাগুলোতে আমাকে এই প্রশ্নগুলো কীভাবে আসলে দিতে পারে। একটু দেখি যে মাত্র যে টাইপটা আমরা শিখলাম সেই টাইপ থেকে যেহেতু প্রত্যেকবারই প্রতি বোর্ডই আসলে প্রশ্ন দেয়, এই জন্য আমি একটু একটা প্রশ্ন সরাসরি তোমাকে দেখাই দিচ্ছি যে বোর্ডে যখন সিকিউগুলো আসে কীভাবে থাকতে পারে, কীভাবে তুমি সলভ করবা, কীভাবে প্রশ্ন তুমি ধরবা, বা কোন কোন প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, HW কোডগুলো আমি লিখেও দিচ্ছি, ঠিক আছে। আসলে আমরা দেখি, তো এটা আমাদের একটা বোর্ডে একটা প্রশ্ন, এরকম মাঝে মাঝে চিত্র দেওয়া থাকবে, ভয় পাওয়ার কিচ্ছু নাই। তো তোমাকে বলছে এটা খ নম্বরে 4 নম্বরে আসে, মাত্র যেটা শিখলাম আমরা, বলছে AB ও AC এর, AB ও AC মানে কি, AB আর AC রেখা। দেখো এই যে AB যে রেখাটা এবং AC যে রেখাটা, বলছে এই এত এর কোণের সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ। তাহলে প্রথম অঙ্কে বলছে কি দুইটা সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের, তার মানে কি দুইটা রেখা প্লাস মাইনাস দুইটাই নিব আমরা। এই অঙ্কটা এভাবে না আসতে পারতো AB ও AC এর কোণের সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ নির্ণয় করো, বা আসতে পারতো স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ নির্ণয় করতো, আলাদা আসতে পারে অথবা একসাথে দুইটাও আসতে পারে। তাহলে মোট এরকম 3 ধরনের প্রশ্ন এখান থেকে হইতে পারে। তো আসো আমরা একটা করলে আসলে 3টাই হয়ে যাবে, 3টাই দেখাই দিচ্ছে আমি। তো প্রথমত তুমি খেয়াল করো, আমরা তো ভাবছিলাম রেখার সমীকরণ দেওয়া থাকবে সুন্দর, না সমীকরণ তো দেওয়া নাই, সমীকরণ বের করে নিতে হবে। এই জন্যই শুরুতে যেই সূত্রগুলো শিখলাম, প্র্যাকটিস করলাম, বলছিলাম না এগুলো অঙ্কের মাঝখানে কাজে লাগবে, দেখো এখন কাজে লাগবে। তোমার আগে এইটার সমীকরণ বের করতে হলে AB আর AC রেখার তো সমীকরণ লাগবে, তখন তুমি লিখবা AB রেখার সমীকরণ। এখন AB রেখার সমীকরণ তুমি যে বের করবা, কিভাবে বের করবা, তুমি AB রেখার কি জানো,
দেখো তো ভালো করে দেখো তো কী জানো, ঢাল জানো না, তোমার দেওয়া আছে সুন্দর করে এবি রেখার এই বিন্দুটা জানো, এই বিন্দুটা জানো, তার মানে এবি রেখার এ আর বি দুইটা বিন্দু জানো। আর আমরা শিখছিলাম দুইটা বিন্দু দেওয়া থাকলে কীভাবে সমীকরণ বের করতে হয়। নিয়মটা কি ছিল, এক্স মাইনাস x1, x1 কত -2, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, নিচে কি আসবে x1 মাইনাস x2, x2 কত 2, শেষ হয়ে গেল। ওই পাশে সমান চিহ্ন দিয়ে y মাইনাস y1, y1 কত 0, আর y1 মাইনাস y2 কত 1। এই তো সমীকরণ আমাদের বের হয়ে গেল। একটু হিসাব নিকাশ করতে হবে, আড়াই গুণ করে দিয়ে -1 দিয়ে গুণ করলে কি আসবে -x -2 ইকুয়াল টু কত, সে -4 দিয়ে গুণ করলে আসবে কত -4y, আর কত নেই, শূন্য থাকবে এটা। দেখো এটাকে তুমি এই পাশে নিয়ে এসো, তাহলে +4y হবে, তাহলে হবে এরকম 4y - x - 2 = 0। তো তুমি একটা সমীকরণ সুন্দর মতো পেয়ে গেলে। কার সমীকরণ, এবি রেখার সমীকরণ। এই সেম কাজটা তোমাকে করতে হবে কার ক্ষেত্রে, এসি রেখার ক্ষেত্রে। তুমি সেমভাবে লিখবা যে এসি রেখার সমীকরণ, এসি রেখার সমীকরণ, এটাও তুমি খুব দ্রুত বের করে ফেলবা। এসি রেখার সমীকরণ তুমি খুব দ্রুত বের করবা। তো বের করো, সেমভাবে বের করো। এসি রেখাটা কী হবে দেখো, এ বিন্দু সি বিন্দু নিবা তুমি, দেখো ঠিক আছে। তো তুমি এই কাজ করো, x - x1, তো ধরলাই যে তোমার x1, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, x1 - x2, x2 কত 2, ওকে। এবার সমান চিহ্ন দিয়ে y - y1, y1 কত 2, তাহলে প্লাস করে দিলাম আমরা, তাহলে y1 - y2, y1 - y2 1। তো এটুকু আসলে সবাই পায়, হিসাব করে কত আসে দেখো, x + 2 -3 দিয়ে গুণ করো, তাহলে হচ্ছে -3x - 6 ইকুয়াল টু -4 দিয়ে গুণ করো, -4y, আর আসবে হচ্ছে -8। হিসাব নিকাশ করলে কী দাঁড়াচ্ছে খেয়াল করো, 4yটা আগে আসতেছে, যে 4y - 3x, আর এখানে কি আসবে আমাদের, যে হচ্ছে কি আছে -6 আছে, এটা ওই পাশে যখন চলে যাবে তখন কি হবে, +6 হবে, আর -8 আর +6 -2 আসবে, ওই -2 এই পাশে নিয়ে আসলে কী হবে +2, ঠিক আছে। একবার লিখে দিলাম আমরা জিনিসটা, তার মানে 4y - 3x + 2, 4y - 3x + 2, ওকে। এবার আসলে আমরা এক কাজ করি, সমীকরণ পেয়ে গেলাম আমরা, হ্যাঁ, সমীকরণ দুইটা আমরা পেয়ে গেলাম। সমীকরণ দুইটা পাওয়ার পরে এখন আমাদের কী করতে হবে, কি এদের রেখার মধ্যবর্তী যে সমদ্বিখণ্ডক সেটার সমীকরণ নির্ণয় করতে হবে। ওই যে আমরা সূত্র শিখলাম প্লাস মাইনাস দিয়ে, সেটা এখন আমরা করব। আসলে সূত্র বসাই দিই, সূত্র বসালে কি আসবে, আমরা লিখবো এরকম, সুতরাং যে মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, তাহলে লিখি আমরা যে সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ। তো জাস্ট লিখে দিচ্ছি সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ, সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ। তো সমীকরণ লেখার সিস্টেম আমরা শিখছিলাম, খুবই সহজ। তো বের করে আসো আমরা, ফার্স্টে আমরা কি দিব, আচ্ছা একটা দাগ দিব, ফার্স্টে আমরা দাগ দিব, এখানে প্লাস মাইনাস থাকবে, দাগ দিব আমরা। তো উপরে কি বলছো আমাদের প্রথম সমীকরণটা, বুঝলো এটা প্রথম সমীকরণ। তুমি চাইলে একটু সাজাই লিখতে পারো, এক্সগুলোকে আগে রাখতে পারো, তোমার ইচ্ছা, হ্যাঁ। তাহলে এখান থেকে তুমি মাইনাস কমন নিয়ে লেখো, তাহলে কী লেখা যাবে সুন্দর করে, এরকম লেখা যেতে পারে হচ্ছে x - 4y + 2, হ্যাঁ লিখতে পারো। তাহলে এক্সটাকে আমি আগে রেখে লিখলাম, x - 4y + 2 = 0, 0 লিখতে হবে না। ওই পাশে এখানে সে মাইনাস কমন নিয়ে লেখো, তাহলে কী আসবে 3x - 4y - 2 হয়ে গেল। আর নিচে কী বসে, x² a² + b², এর মান কত 1, b² এর মান কত, এই 4² গুলো 16 আসবে, ওকে ফাইন। এখানে সেম ভাই √a², এর মান কত 3, তার মানে হচ্ছে 9, আর b এর মান কত 4² মানে 16, লিখে ফেললাম। আশা করি বুঝছো সবাই, a² + b²। এবার কী করবো আমরা, আড়াই গুণ করবো। এখন কিন্তু কোনো ঝামেলা নাই, তোমার প্লাস মাইনাস চেক করতে হবে না যে কোনটা সুখোণ, কারণ চাইছে দুইটাই, যে সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ। তাহলে প্লাস নিয়ে একবার অঙ্ক করবা, মাইনাস নিয়ে একটা অঙ্ক করবা। বা একটা অঙ্ক করাই দিচ্ছে, আসো যে তুমি যে কাজটা করবা তুমি লিখবা, তো লিখবা এখানে যে প্লাস নিয়ে, তো প্লাস নিয়ে তুমি একবার হিসাব করো, প্লাস নিয়ে তুমি এই সাইডে হিসাব করো, কী আসে খেয়াল করো। এখানে তোমার আস্তে আস্তে এরকম যে x - 4y + 2 ডিভাইডেড বাই কত আসতেছে, যে 16, আর এক হচ্ছে 17, √17, হ্যাঁ √17। এবার তুমি কী করবা, এখানে তুমি জাস্ট করবা কি, যে হচ্ছে এখানে প্লাস লিখবা, মাইনাস লিখবা না, মাইনাস পরে নিবা। আমরা প্লাস নিয়ে করে দেখি, তাহলে এখানে কী আসবে আমাদের, যে 3x - 4y - 2 নিচে আসবে √25, মানে কত শুধু 5 থাকবে। আর গুণ করে দাও, গুণ করলে 5টা যদি গুণ হয় কী আসবে, তাহলে আসবে 5x - 20y + 5 × 10 সমান চিহ্ন। তো তুমি 17 দিয়ে গুণ করে দাও সবাইকে, তাহলে কী আসবে, প্লাস তো 80, প্লাস বাদ, তাহলে √17 × 3, তাহলে 3 √17x - 4 √17y - 2 √17, ওকে ফাইন থাকলো। এই দেখো সুন্দর চলে আসলো। এখন তোমার কাজ কি, এগুলো করার পর তোমার কাজ কি,
আমি একটু মুছে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি কিছু জিনিস, তাহলে বেশি সুবিধা হবে। এগুলো অবশ্যই লিখে নাও যে ঢাকা 19 কুমিল্লা 19 এই প্রশ্নগুলো সেম ওয়েতে তুমি করবা, একদম একই রকম অঙ্ক, হুবহু অঙ্ক। মুছে দিচ্ছি আমি আপাতত এগুলো। এবং খেয়াল করো আমরা একটু মুছে দিচ্ছি, কারণ আমরা তো বুঝছি যে কী করতে হবে, যে এ বিয়ের প্রথম বের করবো হচ্ছে দুইটা রেখার সমীকরণ, পরে সূক্ষ্মকোণ, পরে স্থূলকোণ। হ্যাঁ, ওকে ফাইন। তো আমরা এই পাশে করি এবং সাইডে আমরা অন্য পাশেরটাও করব। আর উদ্দীপকের কাজ তো আমাদের শেষ, এটাও আমরা ক্লিয়ার করে দিচ্ছি। খেয়াল করো, তো এবার তুমি প্লাস নিচ্ছ, তো প্লাস নিয়ে অঙ্কটা করলে কী দাঁড়াচ্ছে খেয়াল করো। এক্সটাকে এম পাশে নিয়ে আসলাম, তাহলে 5x মাইনাস 3√17x। এর আগে থেকেই ছিল -20y থাকুক, ওইখানকার ওয়াইটাকে ওই পাশে নিয়ে আসলাম, আসলে কী হবে, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে 4√17y। তোমার কাজ হচ্ছে এক্সগুলোকে একসাথে রাখা, ওয়াইগুলোকে একসাথে রাখা, তোমারই সুবিধা হবে। কিন্তু আগে থেকেই ছিল হচ্ছে +10, আর ওইটা এই পাশে হবে কত, +2√17 = 0। শেষ, এটা তোমার অ্যান্সার শেষ। কিন্তু তবে তুমি চাইলে একটু দয়ালু হইলে একটু এক্সট্রা কমন নিয়ে দেখাইতে পারো। যদি এক্স কমন নাও কী আসবে, আসবে হচ্ছে 5 - 3√17। আচ্ছা গেল, এখানে যদি তুমি কী কমন নাও, ওয়াই কমন নাও। হ্যাঁ, ওয়াই কমন নিলে কী আসবে এখান থেকে, যদি -2y কমন নাও তাহলে -y কমন নিলে থাকবে কত তোমার, এখানে থাকবে হচ্ছে 20 মাইনাস কত থাকবে, 20 মাইনাস হচ্ছে 4√17। তার মানে মাইনাস ওয়াইটা কমন নিয়েছি, তাহলে এখানে থাকছে 20, আর এখানে থাকছে হচ্ছে শুধু মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। আর এখান থেকে দেখো যা আছে তাই, 10 + 2√17। তো এই হচ্ছে আরেকটা জিনিস = 0। এই যে সমীকরণ সুন্দর চলে আসলো, তুমি যেরকম সুন্দর অ্যান্সার চাচ্ছিলা ওরকম সুন্দর অ্যান্সার চলে আসলো। এটা একটা গেল প্লাস নিয়ে। এবার অঙ্ক এতটুকুই শেষ হইতো যদি পরীক্ষায় তোমার চাইতো যে কোনো একটা। হ্যাঁ, এবার তোমাকে বলছে আরেকটাও করতে লিখবো, তুমি মাইনাস নিই, সেম অঙ্ক তুমি আরেকবার করবা, জাস্ট মাইনাস নিই। তো তুমি কোথায় করবা, জাস্ট মাইনাস চিহ্ন দিবা। তো আসো মাইনাস নিয়ে আমরা যদি কাজ করি তাহলে এখানে খেলে একটা মাইনাস থাকবে, আর 5 তো আগের মতোই গুণ হবে, আমি গুণ করে দিচ্ছি। তাহলে 5 এর শেষে গুণ হলে হবে যে আমাদের 5x মাইনাস 20y প্লাস হচ্ছে 10। যে 5টা ছিল, এই 5কে আমি এদিকে গুণ করে দিলাম, আর 17কে আমি এদিকে গুণ করে দিই, সামনে মাইনাস আসছে, তাহলে আমি সমান চিহ্ন দিয়ে মাইনাস তো থাকলোই, আর আমাদের যে 17 ছিল, এই যে √17, আর 17টাকে এই পাশে আড়াইটি গুণ করে দিই, তাহলে থাকবে কত আমাদের, তো মাইনাস এবং থাকুক √17, তো মাইনাস আকারেই থাকুক, আর এখানে যা ছিল তাই থাকুক, আমি পরে লিখবো নি 3x - 4y - 2। ঠিক আছে, যা আছে লিখে দিলাম, জাস্ট এখানে 17 ছিল, এখানে মাইনাস ছিল, লিখে রাখলাম। এখন সেম আগের মতো এক পাশে নিয়ে আসবো সব কিছু। দেখো এখানে 5x আছে, আর এখানে কি আছে -√17 × 3x। এইটুকু যদি মাইনাস দিয়ে গুণ করে দাও তাহলে x এর জিনিসটা মাইনাস, এই পাশে আসলে হবে কত, প্লাস। তখন তুমি লিখবা -3√17x। একটু লাইন শর্ট করা শিখতে হবে, তাহলে পরীক্ষা অনেক সময় লেগে যায় তোমার। ওয়াইটা তো -20 আছে, -20y থাকুক। এবার এখানে দেখো -17 আছে, আর এখানকার -4 আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, এই জিনিসটা গুণ করলে কি আসবে, মাইনাস, আর মাইনাস মিলে প্লাস, মানে প্লাসটাকে তুমি এই পাশে নিয়ে আসবা, তাহলে হবে কতবার, মাইনাস। তো লাইন একটু শর্ট করে দিচ্ছি, 4/17y। না পারলে তুমি ভেঙে ভেঙে আরেক লাইন করো, প্যারা নাই তো, ভাঙতে তোমাকে পারতেই হবে। আর সেমভাবে এটা মাইনাস মাইনাসে প্লাস, এই পাশে আসলে হবে কত আবারও, মাইনাস। তাহলে -2/17, আর সাথে তো 10 ছিলই, +10 তো ছিলই আগে থেকে, কোথায় জানি, এই যে আগে তো 10 তো ছিল, = কত হবে, = হচ্ছে 0। হ্যাঁ, না দেখতে পারলে লিখে নাও = 0। আচ্ছা বুঝলাম, এই যে অ্যান্সার শেষ। তুমি আগের মতো কমন নিয়ে লিখতে পারো, কমন নিলে কি আসবে, সেমভাবে এখানে x কমন নিলে থাকবে কত তোমার 5 + 3√17। আচ্ছা মাইনাস কমন নাও, -y কমন নিলে থাকছে কত, 20 + 4√17। আর এখান থেকে যা আছে তাই লিখে রাখো, যে +10 - 2√17, এই যে শেষ। এটা একটা জিনিস থাকলে = 0। তাহলে আরেকটা অ্যান্সার। ওরা বলছিল দুইটা রেখার সমীকরণ বের করো, এই যে দুইটা রেখার সমীকরণ বের হয়ে গেল। তো এইভাবে তোমাকে অ্যান্সারটা বের করতে হবে, যে দুইটা রেখার সমীকরণ চাই। এইবার যদি পরীক্ষায় এটা না চাই, তোমাকে বলতো আচ্ছা বলো তো এই যে রেখাটা আছে, এই দুইটা রেখা আছে, এই দুইটা রেখার মধ্যবর্তী কোণের সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক, যেমন 2 নাম্বারটা বলছিলাম যে সূক্ষ্ম কোণ। তাহলে সূক্ষ্ম কোণ না স্থূলকোণ তখন তুমি বুঝবা কীভাবে, তুমি আগে এইটুকু করলা, সব কিছু করলা, এই পর্যন্ত আসলা, এরপর তোমাকে ডিসিশন নিতে হবে তুমি কি আসলে এই অঙ্কটা করবা, এই অঙ্কটুকু। সূক্ষ্মকোণ বলতে কিন্তু জাস্ট একটা কোণ, তাই না, নাকি তুমি এই অঙ্কটা করবা। তখন তোমাকে বুঝতে হবে যে তুমি আসলে কোন অঙ্কটুকু করবা। তখন কিন্তু দুইটা করতে হবে না, এখন তো দুইটা করলা, এখন তো এইটাও করলা ওইটাও করলা, এখন কিন্তু পরীক্ষায় একটা করতে হবে, যদি একটা চাই। তো তখন তোমাকে কী বলছি, তুমি অঙ্কের শুরুতেই বের করে নিবা যে a1 a2 যোগ b1 b2। এখন তুমি দেখো কী করবা, a1 a2 বের করা কীভাবে, আমরা a1 a2 বের করি। কোথায় সমীকরণ, এই যে সমীকরণ, এক্স এর আগে যা আছে সেটা a, এক্স এর আগে কত আছে এখানে 1, তাহলে a1 এর মান হচ্ছে 1। a2 এর আগে কত আছে দেখো, এই যে -3 আছে, তো -3 বসাই দিলাম, তো -3 বসাইলাম, যোগ b1 কত, b1 হচ্ছে 4, b1 হচ্ছে কত আমাদের 4, তো বসালে তুমি 4
B2 কত, B2 4, খেয়াল করো B2 হচ্ছে 4, ইকুয়াল টু কত আসে দেখি আমরা। 4 4 16, 16 থেকে 3 বাদ দিলে হয় কত হচ্ছে 13। যেহেতু 13 তার মানে কি পজিটিভ না, 0 থেকে বড়, তার মানে কি যেহেতু পজিটিভ, যেহেতু মানটা আসছে এই A1 A2 করার পরে এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু প্লাস আসছে, সুতরাং প্লাস নিয়ে যদি আমি অঙ্কটা করি তাহলে যে সমীকরণটা পাবো সেটা স্থূলকোণ, কারণ বলছিলাম প্লাস আসলে প্লাস নিবা তাহলে পাবা স্থূলকোণ। আর তাহলে উল্টা, প্লাস নিলে স্থূলকোণ পাইলে তাহলে মাইনাস নিয়ে কী হবে, মাইনাস নিয়ে সূক্ষ্মকোণ হবে। তাহলে তুমি বুঝেই ফেললা যে কোনটা হচ্ছে কোন কোণ। পরীক্ষায় যদি বলতো স্থূলকোণ বের করো তাহলে তুমি খালি এই অঙ্কটুকু লিখে দাও, অ্যান্সার শেষ, আর কিছু করা লাগতো না। পরীক্ষা যদি আসতো সূক্ষ্মকোণ বের করো, তুমি এটুক করে দেখছো যে হ্যাঁ মাইনাস আসলে সূক্ষ্মকোণ হবে, তুমি এইটুক করবা, করার পর এখান থেকে তুমি চলে যাবা এই যে উপরে, তাহলে অ্যান্সার চলে আসবে। তো আশা করি বুঝতে পারছো পরীক্ষায় কীভাবে করবা। পরীক্ষায় দুইটাই চাইতে পারে বা পরীক্ষায় যে কোনো একটাও চাইতে পারে, একটা চাইলে যে কোনো একটা করে দিবা, যে কোনো একটা করে দিবা। বুঝবা কীভাবে, এই যে টেকনিক আমরা জানি। তো আশা করি সবাই বুঝতে পারছো যে এই টাইপের সিকিউগুলো পরীক্ষায় কীভাবে আসে। এখানে যতগুলো বোর্ড লিখছিলাম প্রত্যেকটা বোর্ড তুমি করে ফেলো, প্রশ্নগুলো দেখো, এখন তুমি নিজে ধরতে পারবা। দেখছো সামান্য একটু চেঞ্জ থাকবে, এই সমীকরণ দেওয়া ছিল না, তুমি বই যখন অঙ্ক করছিলে সমীকরণ দেওয়া থাকতো এই অঙ্ক করতা, সৃজনশীলের বেলায় গিয়ে তুমি জাস্ট এরকম একটা স্টেপ বাড়াই দিবে। তো এই স্টেপ তোমরা আগেই শিখে এসেছি, বিন্দু থাকলে সমীকরণ, ঢাল থাকলে সমীকরণ, এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই কাজে লাগবে, ঠিক আছে। এবার আসো আমি তোমাদেরকে আরও একটু দেখাই যে পরীক্ষায় সিকিউগুলো আর কীভাবে আসে, একটু প্রশ্নগুলো ধরা শেখায়। তারপরে তোমাদের কাজ হবে আসলে তোমাদের HW থাকবে আসলে একদম বোর্ডের অঙ্কগুলো সব। তোমরা চ্যাপ্টার ওয়াইজ যদি কেউ করতে পারো, সাজেশন হচ্ছে যদি তোমাদের কাছে কারো কাছে নোট খাতা থাকে তাহলে তুমি চ্যাপ্টার ওয়াইজগুলো একটু দেখবা, চ্যাপ্টারের অঙ্কগুলো একটু দেখবা, সেই নোট খাতায় কী কী টাইপের অঙ্ক করে রাখছিলা, খাতার অঙ্কগুলো। যদি তোমার খাতা থাকে, যদি তোমার খাতা না থাকে তুমি দরকার নাই আর কষ্ট করা, তাহলে তোমার টাফ হয়ে যাবে। তারপরে তুমি একটু দেখতে পারো, যদি তোমার সলিউশন শিট থাকে বা গাইড থাকে একটু দেখতে পারো অঙ্কগুলো। তারপরে তোমার কাজে বিশেষ করে একটু বোর্ডের অঙ্কগুলো করা, একদম বোর্ড 22 থেকে শুরু করে 16 বোর্ড পর্যন্ত যা যা অঙ্ক আছে তুমি প্রত্যেকটা অঙ্ক একবার করে পড়ে দেখবা, আচ্ছা কী বলছে পারি কিনা, কী বলছে পারি কিনা। অ্যাটলিস্ট এতটুকু তুমি করে যাও, যারা একদমই নতুন পড়ছো তাদের জন্য বললাম। আর যারা আগে মোটামুটি পড়ছি না, যারা পড়ছি তাদের জন্য সাজেশন হচ্ছে যে চ্যাপ্টার ওয়াইজ তুমি একটু অঙ্কগুলোকে দেখে নিবা, খাতা থাকলে খাতা থেকে দেখবা বা বই থেকে দেখবা, যেগুলো বোর্ডে আসছে, বোর্ডে আসা অঙ্ক যেগুলো দেখবা অনেকগুলো এরকম স্টার দেওয়া বা বোর্ডের নাম লেখা, সেগুলো তুমি দেখবা, পাশাপাশি খালি বোর্ডের অঙ্ক করবা, তাহলেই এনাফ, শেষ। বুঝতে পারছি কথা। তারপরে আমি একটু প্রশ্ন ধরা শিখাই দিই যে কীভাবে প্রশ্নগুলো আসতে পারে, বা একটু দেখাইলাম, যেহেতু আরও একটা দেখাই দিই তুমি আইডিয়া তুমি যেন পাও। তারপর তুমি অবশ্যই একদম, আমি কোনো স্পেশাল বোর্ড বলবো না, একদম 22 থেকে 16 প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন তুমি একবার করে দেখবা, কারণ তুমি পরীক্ষা হলে গিয়ে দেখবা ওই সকল প্রশ্নগুলোর মধ্যেও কোনো না কোনো একটা প্রশ্ন তোমার পরীক্ষায় চলে আসছে। তুমি দেখবা 10 নম্বরের মধ্যে তুমি 6 নম্বর বা 8 নম্বর কমনই পাবা খালি, হ্যাঁ। তো তাহলে তোমার আর কী লাগে, তো একটু জাস্ট কষ্ট করে দেখো। এবং মজার ব্যাপার, এই বোর্ডগুলো করতে গিয়ে দেখবা বেশিরভাগই একই অঙ্ক আসছে, তা তোমার কিন্তু করতে বেশি সময় লাগবে না, একবার হাতে কলমে করবা, 2বার হাতে কলমে করবা, তারপর খালি টিক দিবা, আচ্ছা এটা পারবো পারবো, দেখলেই তো বুঝতে পারবো যে পারবো, হ্যাঁ। খেয়াল করো আমাদেরকে বলছে একটা ত্রিভুজ দেওয়া OAB, আর বিন্দুগুলো দেওয়া আছে, এটা মূল বিন্দু বলে দিছে 4,0, আর হচ্ছে B, আর PQ দেওয়া। বলছে OP এবং OQ রেখার সমীকরণ নির্ণয় করো। প্রথমে বলছে সমীকরণ নির্ণয় করো, কীভাবে নির্ণয় করবা। দেখো OP আর OQকে বলছে এবং প্রশ্নটা বলে দিছে যেগুলো সব সমান সমান, হ্যাঁ, যে এইগুলা সমান সমান, বা এই কথাটা সমান সমান না বলে অন্যভাবে বলতে পারতো যে ABকে সমত্রিখণ্ডিত করে, এ P আর Q বিন্দু কী করে, সমত্রিখণ্ডিত করে। এবার তোমরা একটু মনে করো, পার্ট 1-এ পড়ছিলাম আমরা সমত্রিখণ্ডিত করলে কি হয়, মনে আছে যে 1:2 এবং আরেকটা কী হবে যে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। সমত্রিখণ্ডিত মানে কি 1:2 এবং 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত। তুমি কি করবা, এই P এর স্থানাঙ্ক এবং Q এর স্থানাঙ্ক তুমি আগে বের করে নিবা। খেয়াল করো, পুরো অঙ্ক করবো না, এগুলো তো আমরা শিখে আসছি, জাস্ট আমি হিন্টস তোমাকে দিচ্ছি। তা তুমি আগে P এবং Q এর স্থানাঙ্ক বের করবা, P এর স্থানাঙ্ক এবং Q এর স্থানাঙ্কটা তুমি আগে বের করবা। কীভাবে বের করবে যে বললাম, তো 1:2 2:1, তুমি লিখবা প্রথমে যে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করলে, এত অনুপাতে অন্তর্বিভক্ত করলে এক্স আর ওয়ার মান চলে আসবে। তারপর সেমভাবে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করলে, ওই যে বিন্দু দেওয়া আছে A আর B, তাহলে ABকে, তাহলে তুমি লিখবা যে ABকে একবার হচ্ছে 1:2, আরেকবার কি ABকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, তাহলে P এর স্থানাঙ্ক তুমি একবার পাবা এবং Q এর একবার পাবা। তো PQ নিয়ে কোনো টেনশন নাই, যেটা পাবা তুমি খালি বসাই দেবে এখানে। তো PQ এর স্থানাঙ্ক তুমি পাইলা, হ্যাঁ, এমন না যে 1:2 করলেই তুমি P পাবা, তুমি যেদিক থেকে ধরতেছো তার উপর নির্ভর করতেছে, তুমি এদিক থেকে চিন্তা করতেছো, তাহলে 1:2, তাহলে 1:2 প্যারা নেই, তুমি করলা P আর Q স্থানাঙ্কটা বের করলা, ওই যে 6 বাজে অনুপাত মনে নাই, যে নিচে হচ্ছে M1 যোগ M2 ওই সূত্র দিয়ে।
তারপরে তুমি বিন্দু পেয়ে গেছো ভাইয়া, বিন্দু পেয়ে গেছো, মনে করো বিন্দু ধরলাম, কথার কথা ধরে নিলাম, কথার কথা এই মানটা ধরলাম যে 2, হচ্ছে মনে করো যে 3, কথার কথা, তুমি ভাই বোনা যে এটাই অ্যান্সার, জাস্ট ধরলাম যে হিসাব করে পাবা। আর এখানে ধরলাম যে পি এর মানটা কত, মনে করো যে হচ্ছে যে ধরলাম যে হচ্ছে মনে করো যে 3, হচ্ছে মনে করো যে 1 ধরলাম কিছু। এবার তুমি বিন্দু পেয়ে গেছো, এবার তোমাকে কি বলছে, ওপি ও ও কিউ রেখার সমীকরণ। দেখো তো এই যে ও, তাহলে ও আর পি রেখার সমীকরণ পাবা না, কেন পাবা, তো 0,0। তুমি তো শিখছো এই দুইটা বিন্দু দিয়ে যে রেখা যখন যায়, তাহলে ওপি রেখার সমীকরণ তুমি কিভাবে লিখবা, ওপি রেখার যে সমীকরণটা লিখবা কিভাবে, ওই যে সূত্র শিখছিলা এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই কি x1 মাইনাস x2 ইকুয়াল টু কি লিখবা y মাইনাস y1 মাইনাস y2। খেয়াল করছো, আসলে সরলরেখার অঙ্কগুলো এরকমই হয়, জাস্ট বিভিন্ন ইনফরমেশন একসাথে কাজে লাগানো লাগতেছে। তুমি ওই সেই চ্যাপ্টারে শিখে আসছিলা কি এরকম অন্তর্বিভক্ত বহির্বিভক্ত, আবার একটু আগে তুমি শিখলা যে দুইটা বিন্দু থাকলে রেখার সমীকরণ মিক্স করে প্রশ্ন দিচ্ছে, জাস্ট প্রশ্ন ধরতে পারলে এত সহজ আসলে। হ্যাঁ, একইভাবে তুমি ওপি পেয়ে গেলা, সেমভাবে লিখবা কি ও কিউ রেখার সমীকরণ, সেম বসাই দিবা সেমভাবে, তাহলে কিন্তু তোমার হয়ে গেল ওপি রেখার সমীকরণ আর ও কিউ রেখার সমীকরণ তুমি পেয়ে গেলা বেসিক্যালি। হ্যাঁ, ও কিউ আর ওপি, শেষ, ঘটনা শেষ। দেখো আবার অন্য একটা প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করছিল, অন্য বোর্ডে আবার এই উদ্দীপক দিয়ে জিজ্ঞেস করছিল যে ওপি কিউ ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। ওপি কিউ যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো কিভাবে, তো পরীক্ষায় ডাইরেক্ট বলে নাই ওপি কিউ ত্রিভুজের ক্ষেত্রফল, পরীক্ষায় চালাকি করে বলছে যে এবি এর যে সমত্রিখণ্ডিত যেই বিন্দুগুলা, তাহলে এবি এর সমত্রিখণ্ডিত বিন্দু মানে কি পি কিউ, এবি এর সমত্রিখণ্ডিত বিন্দুগুলা মূল বিন্দুর সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল বের করো। তার মানে কি যে এই সমত্রিখণ্ডী বিন্দুটা এই মূল বিন্দুর সাথে এই ত্রিভুজ বানাইছে, তার মানে ওপি কিউ ত্রিভুজিত, ক্ষেত্রফল বের করতে বলছে। কীভাবে বের করবা, তুমি খেয়াল করো, তুমি কি হাফ ইন্টু ভূমি ইন্টু সেটা করতে যাবা না, দেখো তুমি তিনটা বিন্দু জানো ভাইয়া, ও যে তোমাকে ফার্স্ট পার্টে শিখেছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বললে কি করতে হয়, ত্রিভুজের ক্ষেত্রফল একটু মনে করে দেখো, রিমাইন্ড করে দেখো, তিনটা বিন্দু দেওয়া আছে, মনে হচ্ছে যে হাফ ইন্টু এই যে এর কি বসাইতাম x1 x2 x3 মানগুলো বসাইতাম, সেমভাবে y1 y2 y3 বসাইতাম, 1 1 বসাইতাম আমরা। তো দেখছো ওই প্রত্যেকটা জিনিস তোমার স্থিতির মধ্যে কাজে লাগবে, যা যা করাইছি সবগুলো বেছে বেছেই করাইছি যেন তোমার পরীক্ষায় আসলে তুমি অবশ্যই পারো, অমন জিনিসগুলো করানো হয়েছে, ঠিক আছে। তো তুমি এই জিনিসগুলো বাসায় ভালো করে দেখো, অবশ্যই তুমি পরীক্ষায় পারবা, কিন্তু তোমাকে ধরতে পারতে হবে। তোমাকে যে এখানে এভাবে আসলো যে সমত্রিখণ্ডিত বিন্দুটা এর সাথে যেই ক্ষেত্রফল উৎপন্ন করে বের করো, ধরতেই পারলো না প্রশ্নটা যে কী বুঝাইছে, তুমি পারো কিন্তু অ্যান্সার করে আসতে পারবা না, এই জন্য বাসায় একটু সময় দিতে হবে। আমি যদি সারাদিন বসে বসে অঙ্ক করে কোনো লাভ নেই, পরীক্ষা দিতে পারবা না। তোমার কাজ হবে অঙ্কটা তুমি দেখছো, বুঝছো, পুরো জিনিস বুঝছো, কনসেপ্ট তোমার মোটামুটি ক্লিয়ার, এবার তুমি একদম হাতে কলমে করবা, মাথাটা একটু খাটাও যে কী বলছে ধরার চেষ্টা করো। অবশ্যই আমি যা যা করাই দিচ্ছি এগুলোর মধ্যেই তুমি দেখবা মোস্ট অফ দ্য বোর্ড প্রশ্ন এগুলোর মধ্যেই, তো ইনশাল্লাহ পারবা। আর একটা প্রশ্ন ছিল, সেটাও একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, আশা করি প্রশ্নগুলো তোমরা ধরতে পারতেছো। হ্যাঁ, তো অবশ্যই কমেন্ট করে জানাও যে আসলে কেমন বুঝলা, অবশ্যই কমেন্ট করে জানাও। দেখো লাস্টে কী বলছে, মাঝখানে কী বলছে যে পিকিউ এর সমান্তরাল, পিকিউ এর সমান্তরাল, পিকিউ বাইর করবো কীভাবে, ওই যে একটু আগে তুমি পিকিউ রেখাটা বের করছো না, পিকিউ তো বের করো নাই, পিকিউ রেখার সমীকরণ কীভাবে বের করবা, তো কোনো প্যারা নাই, পি আর কিউ তো বিন্দু জানো, বিন্দু জানলে সমীকরণ তোমার কাছে দুধ ভাত, তাহলে পিকিউ এর সমীকরণ লিখবে এইভাবে, যে পিকিউ এর সমীকরণ লিখবে কীভাবে, পিকিউ এর সমীকরণ লিখবো ওই যে বিন্দু জানো, লিখবা হচ্ছে এক্স মাইনাস x1 মাইনাস x2 ইকুয়াল টু y মাইনাস y1 মাইনাস y2, মানগুলো বসাই দিবা, সমীকরণ আসবে। এবার তারা কি বলছে, পিকিউ এর সমান্তরাল সমীকরণ, সমান্তরাল রেখা সিস্টেম শিখেছি, মনে করে আসছে কথার কথা 4x প্লাস 3y প্লাস k ইকুয়াল টু 0, ভালো কথা। এবার তুমি কী করবা, এবার সমান্তরাল রেখার সমীকরণ তোমরা জানি যে 4x 3y সব ঠিক থাকবে, আর এখানে মনে করো যে 7 ছিল, ওই 7-এ যাই কী বসবে, এবার কে বসবে, কে, তাহলে কে এর মানটা এখন তোমাকে বের করতে হবে, কে বের করবো কই থেকে, বলছে কে এর জন্য আর একটা ইনফরমেশন দেওয়া যে 2 ইন্টু মানে 2 এর 2/5 একক দূরে, হিসাব করে তুমি কত পাবা, 5 × 10 = 12, মানে 12/5 পাবা। তো 12/5 একক দূরবর্তী রেখার সমীকরণ, তার মানে এবার তোমাকে এই জিনিসটা বলে দিছে যে এই রেখাটা, এই যে আমার সমান্তরাল রেখাটা আর এই রেখাটার মধ্যবর্তী ডিস্টেন্সটা কত, যে 12/5, এটা তোমাকে বলে দিচ্ছে। এইটা ইউজ করে তোমাকে কে এর মানটা নিয়ে আসতে হবে। সেটা আবার কীভাবে নিয়ে আসতে পারো, তুমি এটা শিখছিলা, দেখো দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, দুইটা সমান্তরাল রেখার মধ্য দূরত্ব কী ছিল, c1 মাইনাস c2, নিজে কি আসতো a² যোগ b², 4² যোগ 3² কথার কথা ধরলাম যে সমীকরণ এইটা। তাহলে তুমি ডি এর মানটা জানো কত, 12/5, খেয়াল করো একটা সি এর মান জানো, একটা সি এর মান কত 7, আর একটা সি এর মান কত কে, দেখছো এখান থেকে কে এর মানটা তোমার বের হয়ে আসবে। তার মানে প্রত্যেকটা ইনফরমেশন তোমার কাজে লাগবে। এই অঙ্কে কতগুলো ইনফরমেশন কাজে লাগলো, 1 নম্বর সমীকরণ বের করার নিয়মটা,
2 নাম্বার সমান্তরাল সমীকরণ বের করার নিয়মটা, 3 নাম্বার সমান্তরাল রেখার মধ্যবর্তীর নিয়মটা। তাহলে পরীক্ষায় এরকম ছোট ছোট কনসেপ্টগুলো একসাথে হয়ে তোমার আসবে, তোমাকে জাস্ট ধরতে পারতে হবে। তো অঙ্কগুলো আমি পুরোটা করলাম না, জাস্ট কনসেপ্টটা বুঝাইলাম যে আচ্ছা এভাবে প্রশ্ন পরীক্ষা আসে। আশা করি তোমরা এই জিনিসগুলো খুব সুন্দর বুঝতে পারছো, ক্লিয়ার। তো এই অঙ্কগুলো ভালো করে করো, বোর্ডের অঙ্কগুলো ভালো করে করো, বোর্ড পরীক্ষা কেমন পাবো ইনশাল্লাহ। তারপরে অ্যাডমিশনের সময় তুমি একদম শুরু থেকে একদম নতুন করে সব আবারও পড়বা, তখন দেখবে যে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। যারা ম্যাথে ফাঁকিবাজি করছো আসলে, তো 1 মাসে তুমি কতটুকুই ক্লিয়ার করতে পারবা। তারপরে দেখো আমি তোমাকে এমন জিনিসগুলো করাই দিচ্ছি যেন পরীক্ষায় তুমি আসলে পরীক্ষাটা পার দিতে পারো আর কি। হ্যাঁ, তো সমস্যা নেই, এভাবে করতে থাকো। আর যারা আগে ভালো মতো করছো ভালো, এখন ভালো করে শেষবারের মতো রিভিশন দিয়ে নাও, নিজের মতো করে খাতা নোট দেখে বা একটু বইয়ের অঙ্কগুলো করো, তারপরে বোর্ড অঙ্কগুলো তোমরা করো, ঠিক আছে? এভাবে আগে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে, পারবা। অনেক অনেক দোয়া রইলো। আল্লাহ হাফেজ।